প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আজকে শুরু করছি ল 04, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এটা আমার নোটের 4 নম্বর আইন। আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট। নোটের 112 পৃষ্ঠায় সবাই বের করবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাফসান ভাই, ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, সবকিছু ঠিক আছে? জি স্যার, সব ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। জি স্যার। আইন 4, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। সিলেবাস আপনারা দেখে নেবেন বড় বড় মতো। মানে আইন ছোট, সিলেবাসও ছোট, যে কোন কোন অংশ আমাদের কাভার করতে হবে, এবং এই সিলেবাসের উপর ভিত্তি করেই আমি এই নোটটাকে সাজিয়েছি। সূচিপত্রে আপনি ডিটেল দেখতে পাবেন যে এখানে টোটাল 6টি পার্ট আছে। প্রথম পার্টে প্রাথমিক বিষয়সমূহ 113 থেকে 115, এবং দ্বিতীয় পার্টে আছে ধারা 1 থেকে 11 আলোচনা 115 থেকে 117। তার মানে আজকে আমরা 117 পৃষ্ঠা পর্যন্ত পড়ব, ধারা 11 পর্যন্ত। নিশ্চয়ই রুটিনে সবাই লক্ষ্য করেছেন। আশা করি রুটিন অনুসারে ক্লাস চলতে থাকবে। তাহলে প্রথমে পার্ট 1, প্রাথমিক বিষয়সমূহ। প্রাথমিক বিষয়ের মধ্যে আমরা কোনো আইন যখন শুরু করি, প্রথমেই আমরা বিগত বার কাউন্সিল পরীক্ষার এমসিকিউ প্রশ্ন বিশ্লেষণ করি, অর্থাৎ এই আইনের থেকে কোন কোন জায়গায় বিগত সালে প্রশ্নগুলো এসেছে। প্রথমে যে এমসিকিউ পরীক্ষা হয় বার কাউন্সিলে, সেটা 2012 সালে। তার আগে 12 সালের আগে কোনো এমসিকিউ পরীক্ষা ছিল না। তারপরে 1 বছর পরীক্ষা হলো না, 15 সালে পরীক্ষা হলো। 16 সালে পরীক্ষা হলো না, 17 সালে হলো। 17 সালের পর 18 সাল হলো না, 19 সাল হলো না, 20 সালে পরীক্ষা হলো। তারপরে 21 সালে পরীক্ষা নিতে পারলো না, 22 সালে পরীক্ষা নিল, 23 সালে পরীক্ষা নিল। আচ্ছা, আলোচনা করছিলাম বিগত বার কাউন্সিল পরীক্ষার এমসিকিউ প্রশ্ন বিশ্লেষণ। প্রশ্ন বিশ্লেষণে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালে, 1877 এই আইনের যে বিগত 8টি পরীক্ষা হয়েছে বার কাউন্সিলের এমসিকিউ, তো 8টির মধ্যে সর্বশেষ 2টি যদিও লক্ষ্য করি, যেটা সপ্তম 2023 এবং অষ্টম 2025, এখানে দেখবেন যে পরিচিতি অংশ থেকে কোনো প্রশ্ন আসেনি, আর ধারা থেকে 10টি প্রশ্ন এসেছে। এরপরেও তাই 2025 সালে পরিচিতি থেকে কোনো প্রশ্ন আসেনি, শুধুমাত্র ধারা থেকে 10টি প্রশ্ন এসেছে। এবং আমরা আরও একটি ধারাবাহিকতা যদি লক্ষ্য করি, তাহলে 2015 সাল থেকে 10টি করে প্রশ্ন আসছে। 2013 সালে 11টি এসেছিল এবং 2012 সালে 7টি এসেছিল। আমাদের সিলেবাসে কিন্তু প্রশ্ন আছে যে এসআর এক থেকে বা এই সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে 10টি প্রশ্ন আসবে, 10 নম্বর। তো এই 10টি প্রশ্ন আসছে, আমরা ধরে নিতে পারি আপনাদের যদি যদি 26 সালে পরীক্ষা হয়, তাহলে এই 26 সালের এমসিকিউ পরীক্ষায় এই আইন থেকে 10টি প্রশ্ন আসবে, 10 নম্বর। তো 25 সালে যদি আমরা দেখি যে ধারা 11 থেকে প্রশ্ন এসেছে ফর দ্য ফার্স্ট টাইম, মানে এর আগে ধারা 11 থেকে কখনোই প্রশ্ন আসেনি। তাহলে প্রথম প্রশ্নটাই ধারা 11 থেকে করেছে। তাহলে যেহেতু নতুন ধারা থেকে প্রশ্ন, নিশ্চয়ই এটা কঠিন ছিল, অনেকের এই 11 ধারা পড়েননি। তারপরে 21 থেকে প্রশ্ন এসেছিল, পুরাতন ধারা, এখান থেকে আগেও প্রশ্ন এসেছে, এবারও এসেছে। 21 থেকে প্রশ্ন এসেছে, আগের বছর 21 থেকে প্রশ্ন ছিল। 29 থেকে প্রশ্ন এসেছে, 32 থেকে প্রশ্ন এসেছে, ফর দ্য ফার্স্ট টাইম 32 থেকে প্রশ্ন এসেছে। ইতিপূর্বে কখনো 32 থেকে প্রশ্ন আসেনি। দেখবেন যেগুলোতে স্টার দেওয়া আছে সেগুলো নতুন সেকশন, এবং 35, 42, 44, 55, 56 এগুলো সবগুলোই আগের বিগত সালের এই ধারাগুলো থেকে প্রশ্ন এসেছে। তার মানে রিপিট। আমরা এর আগে যে লিমিটেশন অ্যাক্ট শেষ করলাম, সেখানে কিন্তু নতুন জায়গা থেকে বেশি প্রশ্ন ছিল। পেনাল কোডেও কিন্তু নতুন প্রশ্ন, মানে নতুন সেকশন থেকে 12টি প্রশ্ন ছিল, আর পুরাতন সেকশন থেকে মাত্র 8টি। এই 12, 8, 20টি প্রশ্ন ছিল। এসআর অ্যাক্ট থেকে আমরা দেখছি যে নতুন যে 2025 সালের 11 এবং 32 সম্পূর্ণ নতুন 2টি ধারা হতে প্রশ্ন এসেছে। তার মানে এখানে ধরে নিতে পারি রিপিটেড প্রশ্ন বেশি। তবে হ্যাঁ, রিপিট করলেও কি হুবহু রিপিট হয়েছে? না। বিগত সালে যে ধারাগুলো থেকে প্রশ্ন হয়েছে সেই ধারা থেকে প্রশ্ন হলেও প্রশ্নকে একটু পরিবর্তন করে দেওয়া হয়েছে, ইংরেজি মিশ্রণ করে দেওয়া হয়েছে। যারা বাংলা মিডিয়ামে প্রশ্ন
পরীক্ষা দিবেন তাদের বাংলা মিডিয়ামের যে প্রশ্ন সেই প্রশ্নতে ইংরেজি সেন্টেন্স কেন দিতে হবে? এটা একটা অযৌক্তিক আমার মতে। আপনি চাইলে টার্ম দিতে পারেন, আমি বাংলাতে পরীক্ষা দেব, কেন আমাকে ইংরেজি সেন্টেন্স পড়তে হবে? আমি ইংরেজি কম বুঝি বলেই তো বাংলায় পরীক্ষা দেব, তাই না? যদি এটা আমি যুক্তি দেখাই, তাহলে ইংরেজি টার্ম ব্যবহার করা যেতে পারে, কিন্তু ইংরেজি পুরো সেন্টেন্স ব্যবহার করাটা এটা ঠিক না। একটা সেন্টেন্সের আপনি পুরোটা তুলে দিচ্ছেন, যেমন এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিং, লিমিটেশন অ্যাক্টের কত ধারার বিষয়বস্তু? এটা 12 ধারার বিষয়বস্তু। তো কেন এই এক্সক্লুশন অফ টাইম দিতে হবে? যে আইনানুগ কার্যধারায় যে সময়গুলো বাদ যাবে, এই বাংলা বাক্যটা দিলে সমস্যা কি? তাহলে শুধু শুধু প্রশ্নটাকে কঠিন করা। আপনি কঠিন করবেন, আপনি নিজেও স্টাডি করেন, প্রশ্ন যিনি করবেন স্টাডি করে আপনি কঠিন করেন, প্রশ্নের তথ্য থেকে বাংলা প্রশ্ন করেন আপনি। আর যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিবে তাদের জন্য ইংরেজি করেন। বাংলা মিডিয়ামে যারা পরীক্ষা দিবেন তাদেরকে এই বাংলা বাক্যের মধ্যে ইংরেজি বাক্যের এই গজামিল বাংলিশ প্রশ্ন করার দরকার কি? এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়। পুনরাবৃত্তি বা রিপিটেড ধারা সমূহ, এই ধারাগুলো দেখবেন যেগুলো লেখা আছে এখানে, এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আছে, তার মানে এগুলো আপনাদের পড়া কি কম্পালসারি, এখান থেকে প্রশ্ন বারবার আসে। এবং আরও কিছু ধারা যদি আমরা বাস্তবে চিন্তা করি এই ধারার সাথে যুক্ত করে, এই ধারাগুলো আমাদের পড়তে হবে। তাহলে এই বিশ্লেষণ থেকে আমরা কি বুঝতে পারছি? পরিচিত অংশ হতে প্রশ্ন কম হয়। তাহলে আইন পরিচিতি আমরা যে রেখেছি, সেটা কেন রেখেছি? যদি চলে আসে, কারণ এর আগে কিন্তু আইন পরিচিতি থেকে প্রশ্ন এসেছে। যেমন 2টি প্রশ্ন এসেছে 2017 সালে। এ যাবৎকালের সবচেয়ে সহজ প্রশ্ন আমি বলবো এই 17 সালের প্রশ্নই সহজ ছিল। কোনো পরিশ্রম ছাড়া 17 সালের প্রশ্ন তৈরি করা হয়। 53টি প্রশ্ন ধারাভিত্তিক ছিল, মানে এটি কোথায় কোন ধারায় আছে বা এই ধারায় কি আছে, এই টাইপের, মানে বিনা পরিশ্রমে তৈরি করা প্রশ্ন ছিল 53টি। এবং বাকি 47টা প্রশ্ন ছিল একটু তথ্যভিত্তিক এবং অনেক রিপিটেড প্রশ্ন ছিল। তার মানে 17 সালের প্রশ্ন সবচেয়ে সহজ ছিল। এবং ইতিহাস থেকে মানে পরিচিতি থেকেও 2টি প্রশ্ন ছিল। আবার 12 সালেও একটি প্রশ্ন ছিল পরিচিতি থেকে। তাই আমরা পরিচিতি অংশ কম আসলেও পড়তে হবে। গুরুত্বপূর্ণ ধারাসমূহ হতে বারবার প্রশ্ন পুনরাবৃত্তি ঘটেছে, একটু আগে আমরা দেখলাম। তবে নতুন ধারা হতেও প্রশ্ন চলে আসতে পারে, আমি বলছি যে আসবে না তা না, চলে আসতে পারে। যেমন 2টি ধারা থেকে নতুন আসছে, আপনাদের সময় হয়তো 5টি ধারা থেকে নতুন প্রশ্ন আসতে পারে। সুতরাং নতুন ধারাও আমাদের পড়তে হবে। তাহলে আপনাদের জন্য যদি আমি সাজেশন দিই এই আইনের, এসআর অ্যাক্টের, তাহলে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ পূর্বক পরবর্তী এমসিকিউ পরীক্ষার জন্য নিম্নরূপ সাজেশন প্রণয়ন করা হলো। এখানে পরবর্তী পরীক্ষা বলতে 2026 সালকে বোঝাচ্ছি। যদি 2026 সালে পরীক্ষা হয়, তারপরও বাংলাদেশ বার কাউন্সিলের বিষয় তো কোনো গ্যারেন্টি নাই যে 26 সালে পরীক্ষা এমসিকিউ নিতে পারবে কিনা। কিন্তু আমাদের পড়ে যেতে হবে, একটা অনিশ্চিত কবে পরীক্ষা হবে এই অনিশ্চিত চিন্তা করে আমাদের পড়তে হবে। বাংলাদেশ বার কাউন্সিল যখন আবার নোটিশ দেয় তখন আবার রকেট গতিতে কাজ আগাতে থাকে। মানে আপনাকে ফর্ম ফিল আপের জন্য 1 সপ্তাহ টাইম দিবে, যেমন ভাইবার ফর্ম ফিল আপের জন্য সময় পেয়েছে 1 সপ্তাহ সবাই। মানে যখন শুরু করবে তখন আর পানি খাওয়ার সময় দিবে না। আর বার কাউন্সিল ঘুমিয়ে থাকবে 1 বছর 2 বছর, আর যখন ঘুম ভেঙে যাবে তখন এমনভাবে কাজ শুরু করবে যে আপনাদের আর ঘুমাতে দেবে না। এগুলো কিন্তু একটা অত্যাচার, এগুলো করা ঠিক না। পরিচিতি, ইতিহাস, উদ্দেশ্য, পরিধি, গুরুত্বপূর্ণ তথ্যাবলী, প্রয়োগক্ষেত্র, সর্বশেষ সংশোধনী প্রভৃতি আমাদেরকে জানতে হবে, কারণ এখান থেকে 2-1টা প্রশ্ন চলে আসতে পারে। এবং ধারা, এই ধারাগুলো আমাদের পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ ধারা। ছোট আইন সর্বশেষ 57 নম্বর ধারাই হচ্ছে সর্বশেষ ধারা। আর পরীক্ষার 1 মাস পূর্বে শর্ট সাজেশন দেওয়া হবে। তো পরীক্ষার 1 মাস পূর্বে কখন আসবে সেটা তো জানি না, তবে আমি চেষ্টা করব ফেব্রুয়ারি মাসেই আপনাদের ফাইনাল টাচ নোট দিয়ে দেবো, এবং ফাইনাল টাচ নোটে এই শর্ট সাজেশনটা থাকবে। ফাইনাল টাচ নোট আপনারা কখন পাবেন আরও একটু যদি ধারণা দিই, এই যে এটা 4 নম্বর আইন চলছে, এভাবে 5, 6, 7 নম্বর আইন যখন শেষ হবে তখন আমি এই আইনগুলোকে আর খুব একটা রিপিট করব না। তখন আমি রিভিশন কোর্স শুরু করে দেব, এবং রিভিশন কোর্স বা ফাইনাল টাচ যে কোর্স, সেই ফাইনাল টাচ কোর্সের এই ফাইনাল টাচ নোট আপনারা পেয়ে যাবেন তার আগেই। অতএব যথাসময়ে পাবেন। কবে ফাইনাল টাচ নোট পাবো স্যার, এটা আমাকে জিজ্ঞাসা না করে বার কাউন্সিলকে যে জিজ্ঞাসা করেন যে কবে এমসিকিউ পরীক্ষা নেবে,
অনেকেই প্রশ্ন করেন স্যার ফাইনাল টাচ নোট কবে দিবেন, এখনো প্রশ্ন করেন, মেসেজ দেন। তো আপনাদের পরীক্ষা কবে হবে তার ঠিক ঠিকানা নাই, ফাইনাল টাচ নোট নিয়ে কি করবেন ভাই? আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট, এই নোটটা আপনাকে পাশ করাবে। ফাইনাল টাচ নোটের আশায় বসে না থাকে, এই নোটটা ভালোভাবে পড়েন। তো এখানে দেখেন বিন্যাস আছে, এই আইনটার মধ্যে কি আছে এক পলকে দেখে নিই। এই আইনটাতে আমরা দেখতে পাচ্ছি তিনটা খণ্ড আছে, তিনটা খণ্ডের মধ্যে টোটাল 10টি অধ্যায় আছে। এবং প্রথম অধ্যায়ের বাইরে জাস্ট প্রথম খণ্ডে 1 থেকে 7 পর্যন্ত আছে হচ্ছে ধারা, প্রস্তাবনা, আইনের শিরোনাম, ব্যাখ্যা, সংরক্ষণ ও অন্যান্য বিষয় আছে। সংরক্ষণ মানে সেভিংস, লিমিটেশন অ্যাক্টে সেভিংস আছে শেষে 29 নম্বর ধারায়, আর এই আইনে সেভিংস আছে প্রথম দিকেই। দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় খণ্ডে প্রথম অধ্যায় শুরু হচ্ছে 8 থেকে 11, স্থাবর ও অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। বাস্তবে আমরা স্থাবর সম্পত্তির 8 এবং 9 ধারা বেশি গুরুত্ব দিয়ে পড়ি, 10 এবং 11 ধারা খুব একটা পড়ি না। তবে আমার নোটটা 2022 সাল থেকে আমি দিচ্ছি, 2022 সাল থেকে কিন্তু আমার এই 10 এবং 11 ধারা ছিল, যেটা আগে কখনো কাজে লাগেনি, কিন্তু 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু কাজে লেগেছে, কারণ নতুন একটা ধারা থেকে প্রশ্ন এসেছে। আমার নোটে সেটা ছিল, কারণ ছোট আইন থেকে খুব একটা আমি বাদ দিইনি। দ্বিতীয় অধ্যায় 12 থেকে 30, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা বাস্তবায়ন, অর্থাৎ চুক্তি প্রবলের কথা বলা হয়েছে। তৃতীয় অধ্যায় 31 থেকে 34, দলিল সংশোধন। চতুর্থ অধ্যায় 35 থেকে 38, চুক্তি রদ করা। চুক্তি রদ করা মানে সেটা থামিয়ে দেওয়া, সেটার কার্যকারিতা রোধ করে দেওয়া। যে চুক্তি রদ করা হবে সে চুক্তির কার্যকারিতা থেমে থাকবে। পঞ্চম অধ্যায় 39 থেকে 41, এখানে আছে দলিল বিলোপ বা বাতিল, ক্যান্সেলেশন। ষষ্ঠ অধ্যায় 42 থেকে 43, দুইটি মাত্র সেকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 42 ধারায় সবচেয়ে বেশি মামলা হয়, যত সিভিল মামলা হয় 42 ধারাতে বেশি হয়। 42 ধারাতে সিভিল মানে বেশি মামলা হওয়ার কারণ হচ্ছে 42 ধারার কোর্ট ফি কম, মাত্র 300 টাকা। ঘোষণামূলক প্রতিকার বা ডিক্রি। সপ্তম অধ্যায় 44, মাত্র একটি সেকশন দিয়ে এই অধ্যায়কে সাজানো হয়েছে। এখানে বলা হয়েছে রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের ক্ষমতা আদালতের আছে, এই বক্তব্য শুধু দেওয়া আছে কোন কোন ক্ষেত্রে রিসিভার নিয়োগ করতে পারবে। কিন্তু রিসিভার নিয়োগ কিভাবে করতে হবে, একদম রিসিভারের ক্ষমতা কেমন হবে, রিসিভারের ক্ষমতা কিভাবে অব্যাহতি পাবে রিসিভার, ডিটেলস, রিসিভারের দায়িত্ব কি কি হতে পারে, কি কি দায়িত্ব দেওয়া যেতে পারে, সবকিছু বলা আছে কোথায়? সিপিসিতে। এই আইনে বলা নাই। এই আইনে জাস্ট আদালতকে রিসিভার নিয়োগ করতে পারবে এই ক্ষমতাটুকুই দেওয়া হয়েছে, আর কিছু এই আইন পারমিট করে না। কিভাবে হবে, দায়িত্ব কর্তব্য কি রিসিভারের, সব কিছুই আছে কিন্তু সিপিসি মানে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, দেওয়ানি কার্যবিধি। সবাই কি ওই ভোটের প্রচারণায় ব্যস্ত নাকি? ক্লাসে উপস্থিতি কম। আতিকুর রহমান সাহেব লাইন এসে বলবেন সবকিছু ঠিকঠাক চলছে কিনা। অষ্টম অধ্যায় 45 থেকে 51, এই সেকশন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার সব, হ্যাঁ স্যার সব ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এই এই সেকশনগুলো বাতিল করে দেওয়া হয়েছে, মানে পুরো অধ্যায়ই বাতিল। তা কি ছিল জানারও দরকার নেই আমাদের। নবম অধ্যায় শুরু, এখানে তৃতীয় খণ্ড থেকে 52 থেকে 53, মাত্র দুইটি ধারায় বলা হচ্ছে সাধারণ নিষেধাজ্ঞা, এবং দশম অধ্যায়ে বলা হচ্ছে 54 থেকে 57 চিরস্থায়ী নিষেধাজ্ঞা। তার মানে 54, 55, 56, 57 সবগুলো চিরস্থায়ী নিষেধাজ্ঞা। চিরস্থায়ী ইংরেজি আমরা কমন সেন্স থেকে যেটা জানি, ইংরেজি পড়াশোনা করে জানি চিরস্থায়ী ইংরেজি হচ্ছে পার্মানেন্ট। কিন্তু বাস্তবে আদালতেও কিন্তু পার্মানেন্ট ইনজাংশন শব্দটা ব্যবহার হয়, কিন্তু আইনে লেখা আছে পারপেচুয়াল ইনজাংশন। মানে যারা এসআর অ্যাক্ট পড়েনি তারা পারপেচুয়াল শব্দটা হয়তো বা নতুন শুনবে। তো যেটা আইনে লেখা আছে সেটা আমাদের পড়তে হবে, বুঝতে হবে। তো আমি যেটা বলছিলাম যে ইংরেজি বাক্য দিয়ে প্রশ্ন করা উচিত না। আপনি চাইতে পারেন পারপেচুয়াল ইনজাংশন মানে টার্ম ব্যবহার করতে পারেন, কিন্তু পুরো সেন্টেন্স ব্যবহার করা তো ঠিক না। আমার যুক্তি ঠিক আছে ভাই? জি স্যার। যারা ইংরেজি ওই যে জানতা, বললেন স্যার যে আমরা তো ইংরেজি ইংরেজি বুঝি একটু কম, বিদায়ী তো বাংলায়
পরীক্ষা দিতেছি, তা যদি আমাদের এই ইংরেজি ঢুকাই দেয়, তাহলে তো আমাদের আরো প্রেশারটা বাইরে গেল। এই পেরেশান তার মানে বাড়ানোর আমাদেরকে কিভাবে বাদ দেওয়া যায় ওইরকম একটা টেকনিক আর কি। তো এখানে প্রশ্ন কঠিন করতে পারেন, আপনি ডিপে প্রশ্ন করেন, তাই না? বাংলাতে প্রশ্ন করেন, ইংরেজি টার্ম ব্যবহার করেন। টার্ম তো জানতে হবে আপনাকে, আপনি যতই বাংলা মিডিয়ামে পড়েন আপনাকে টার্ম তো জানতে হবে, কিন্তু কারণ আমার সেন্টেন্স আমাকে দিতে হবে পুরোটা। এটা কোনো প্রশ্ন হলো? তার মানে আমার ওই বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম, তাই বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনের মধ্যে পার্থক্য থাকলো খুব একটা। আবার সবচেয়ে এটার থেকে আরো এই লিখিত পরীক্ষায় বেশি আসে। এই লিখিত পরীক্ষা একটা ইংরেজি সেন্টেন্স তুলে দিয়ে বলা হচ্ছে এটা আপনি ব্যাখ্যা করেন। কেন আমি এটা ব্যাখ্যা করবো? বাংলা অর্থটা দিয়ে দিলে কি হয়? এগুলো নিয়েও আমি কথা বলবো, বলা উচিত আমাদের এই কিনা বলেন? দুঃখের কথা স্যার আমরা এগুলো নিয়ে কথা বলা উচিত কার কিনা কাছে বলেন? জানাবো স্যার? কার কার অবশ্যই বলা উচিত, কিন্তু আমরা কার কাছে এই দুঃখের কথাগুলি বলবো স্যার? এরকম কেউ আছে আমাদের এই কথা শোনার মতো? আপনি নিজে বলতে শুরু করেন। আপনি ফেসবুক আছে না, ফেসবুকে বলেন। বলতে বলতে কারো না কারো চোখে পড়বে, আমি তো শুরু করব। আচ্ছা, এবার পরিচিতিটা আমরা দেখে নিই। 1877 সালের 1 নং আইন এটি। ঠিক আছে, ঠিক আছে এটা স্যার, শুরু করবো ইনশাল্লাহ। এটা এ- এইটা শুরু হয়েছে, মানে এটা পাশ হয়েছে 7 ফেব্রুয়ারি 1877। কার্যকর হয়েছে আইনটি 1 মে 1877। এটা 2004 সালে সর্বশেষ সংশোধন হয়েছে, যেটা কার্যকর হয় 1 জুলাই 2005। 4 সালে সংশোধন করে কি করা হয়েছে, 21A যে সেকশন সেটা যুক্ত করা হয়েছে। আবার কি করা হয়েছে, 113 এবং 114 যে অনুচ্ছেদ সেগুলো পরিবর্তন করা হয়েছে। তো আমরা সেগুলো দেখব। না সরি, আমি চলে গেছি হচ্ছে, না ঠিকই আছে, না সরি সরি, লিমিটেশন একটা চলে গেছি আমি। আচ্ছা, আমরা দেখব যে একটু মন মেজাজ বুঝতে তো পারছেন খারাপ আছে, যারা শিক্ষানবিশ আইনজীবী ভাইবার জন্য অপেক্ষা করছিলেন, রিভিউ রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন, ভাইবার রেজাল্টের জন্য, তাদের সাথে কথা হলো, মানে, এবং আমি ধারণা করেছিলাম, একটা ফেসবুক পোস্টও দিয়েছিলাম, যে 10 থেকে 17 তারিখের মধ্যে তাদের রিভিউ রেজাল্ট দেওয়া উচিত এবং খুব দ্রুত ভাইবা নিয়ে নির্বাচনের আগে, অর্থাৎ এই জানুয়ারি মাসেই তাদেরকে রেজাল্ট দিয়ে দেওয়া উচিত। ডিসেম্বরে যদি রেজাল্ট দিয়ে দেওয়া হতো, তারা 25 সালের কি হতো, ব্যাস হতো। তো তাদেরকে ঝুলিয়ে রাখা, তাদেরকে মনোকষ্ট দেওয়া, এটা শুধুমাত্র অন্যায় না, এটা অত্যাচার, পাপও করছেন ওনারা, আমি মনে করি। এগুলো দ্রুত কাজ করা দরকার, এত উদাসীনতা ঠিক না। প্রস্তাবনা আছে খণ্ড 3টি, অধ্যায় 10টি, অষ্টম অধ্যায় বাতিল, মোট ধারা আছে 57টি। যদি বাস্তবে গণেন 57টি ধারা নাই, তারপরও মোট ধারা 57টি বলতে হবে, কারণ শুরুর সময় যেহেতু 57 ধারা ছিল, তাই 57টি বলতে হবে। এটি একটি কিন্তু সাবস্ট্যান্টিভ ল বা মৌলিক আইন বা তত্ত্বগত আইন। মূলত দুইটি আমরা তত্ত্বগত আইন দেখতে পাই, একটা পিসি বা পেনাল কোড, এবং এইটা পেনাল কোড হচ্ছে ক্রিমিনাল সাইটের জন্য, আর এটা হচ্ছে সিভিল সাইটের জন্য। দ্য নিউ ইয়র্ক সিভিল কোড 1862 এর আদলে ডক্টর হোয়াইটলি স্টোকস 1877 সালের সুনির্দিষ্ট পত্রিকার আইনটির খসড়া বা ড্রাফট প্রস্তুত করেন। তাহলে প্রশ্ন আসতে পারে কে ড্রাফট তৈরি করেন, তাহলে হোয়াইটলি স্টোকস। এখানে ডক্টর দেওয়া আছে, ডক্টর তার মানে তিনি পিএইচডি করেছেন নিশ্চয় আইনে। বাংলাদেশের সুনির্দিষ্ট পত্রিকার আইনটি ইংলিশ ইকুইটি আইনের উপর প্রতিষ্ঠিত। তার মানে ইকুইটি আর ইকুয়ালিটি দুইটার মধ্যে পার্থক্য আছে। ইকুয়ালিটি মানে সবার জন্য সমান, আর ইকুইটি মানে এখানে সমানের বিষয় না, যার একটু কম আছে তাকে একটু বেশি দাও, আর যার অনেক বেশি আছে তাকে না দিলেও চলবে, ব্যাপারটা এরকম। এটা হচ্ছে ইকুইটি, মানে ন্যায় বিচার করা। প্রতিকার দুই ধরনের, আইনগত প্রতিকার বা লিগ্যাল রিলিফ, এবং 2 নম্বর হচ্ছে ন্যায়গত প্রতিকার বা ইকুইটেবল রিলিফ। তাহলে ইকুইটি বলতেই ন্যায় বিচার বা ন্যায়। প্রতিকার অন্যভাবেও দুই ধরনের, যেমন সুনির্দিষ্ট প্রতিকার এবং ক্ষতিপূরণমূলক প্রতিকার। এই কথাগুলো কেন বলা হচ্ছে, কারণ এই আইনে সুনির্দিষ্ট প্রতিকারেরও বিধান আছে। সুনির্দিষ্ট প্রতিকার যেখানে যাওয়া যাবে না সেখানে দিতে হবে ক্ষতিপূরণমূলক
প্রতিকার। বুঝতে পেরেছেন? সুনির্দিষ্ট প্রতিকার আইন সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা আদালতের বিবেচনামূলক বা ইচ্ছাধীন, বা আদালত সন্তুষ্ট হলে সেই সন্তুষ্টি সাপেক্ষে এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তাই এই ক্ষমতাটা হচ্ছে সন্তুষ্টি সাপেক্ষ একটি ক্ষমতা, ইংরেজিতে হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ার। তো এই যে এটার সাথে আপনি ডিসক্রিশনারি পাওয়ার শব্দটা মনে রাখতে হবে, অপশনে চলে আসতে পারে। আদালত যা দিতে বাধ্য নয়, আদালতকে সন্তুষ্ট করলে দিবেন, না হলে দিবেন না। মানে ডিক্রি পেতে হলে আদালতকে কনভিন্স করতে হবে। দেওয়ানি আদালত অগ্রকয়ের মোকদ্দমায় বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না। তার মানে অগ্রকয়ের মোকদ্দমায় অবশ্যই ডিগ্রি দিতে হবে, আদালত দিতে বাধ্য যদি প্রমাণ থাকে। রিসিভার নিয়োগের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে, যেটা বলা আছে 44 ধারা এবং 5-এর তেও বলা আছে। ক্ষতিপূরণমূলক প্রতিকার বা আর্থিক ক্ষতিপূরণ প্রকৃতপক্ষে সুনির্দিষ্ট প্রতিকার নয়। আমি চাচ্ছি যে আমার কাছে একজন একটি বাড়ি বিক্রয় করতে চাইলেও আমি টাকা দিলাম অর্ধেক, বাকি অর্ধেক টাকা দিব, আমাকে বাড়িটা লিখে দেবে এবং হস্তান্তর করবে। পরে বলে যে আমি বাড়ি বিক্রয় করব না। এখন আদালতে মামলা করলাম, আমাকে বাড়ি দিতে হবে। আদালত যদি বলে যে না, বাড়ির দরকার নাই, আপনি যে টাকা দিয়েছেন তার সাথে আরো 50,000 টাকা আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, আপনি টাকা ফেরত নেন, বাড়ির কথা ভুলে যান, তাহলে তো আমার মনের কষ্ট দূর হলো না। আমি বাড়ি চাই, বাড়ি কেনার জন্য আমি টাকা ম্যানেজ করেছি কষ্ট করে, হয়তোবা এই বাড়ি কেনার জন্য আমি অন্য কোনো ফসলি জমি বিক্রয় করে দিয়েছি বা আমি লোন নিয়েছি, তাই না? মানুষ একটা যখন বাড়ি কিনবে তখন তো তাকে, এই মানুষের কাছে তো আর 50 লক্ষ 1 লাখ টাকা কিন্তু ক্যাশ থাকে না, থাকে কি ভাই? পঞ্চাশ তাই লক্ষ তো। 1 কোটি টাকা তো ক্যাশ থাকে না। তাহলে মানুষের একটা বাড়ি কিনতে চাইলো, আপনি বিক্রি করতে চাইলেন, আরেকজন কিনতে চাইলো, তার একটা প্রস্তুতি আছে না? এই প্রস্তুতি নিতে গিয়ে সে অনেক সমীকরণ আছে, সে সমীকরণ মিলাতে গিয়ে তার অনেক ক্ষতি হয়। যখন বাড়িটা পাবে না হুম। তখন তার ইগোতেও লাগে এবং সে আর্থিকগতভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে বাড়ি চাচ্ছিলাম, আমাকে বাড়ি দিতে হবে, বিক্রি করবো না এটা বললে হবে না। তাহলে বাড়ি দিলে সেটা সুনির্দিষ্ট প্রতিকার, না দিলে, সুনির্দিষ্ট প্রতিকার হ্যাঁ, না, যদি বাড়ি না দেয় হলো না, সেটা আর্থিক ক্ষতি পূরণ দিলে প্রতিকার হলো সেটা না। সুনির্দিষ্ট প্রতিকার নয়। তাহলে দণ্ডমূলক রায়, তার মানে স্যার, সেইটা চাই ওটাই দিতে হবে, এটাই ওটার সুনির্দিষ্ট। বিকল্প অন্য একটা কিছু দিলে এইটাই সুনির্দিষ্ট। হ্যাঁ, যেটা চাই ওটাই দিতে হবে, এটাই সুনির্দিষ্ট। বিকল্প দিলে সেটা সুনির্দিষ্ট হবে না, সেটা আর্থিক ক্ষতিপূরণ হতে পারে বা অন্য কিছু হতে পারে। দণ্ডমূলক রায় বা শাস্তি জি প্রদানের স্যার। ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 প্রযোজ্য নয়। কাউকে যদি আপনি শাস্তি দিতে চান, তাহলে তো ক্ষতিপূরণের মামলা করবেন না, আপনি কি করবেন? পেনাল কোর্টে মামলা করবেন, যেন স্যার তার জেল সেটাই, জরিমানা হোক, আমার টাকা সেটাই। দরকার না, আমি তার কি চাই? জেল চাই, তার সাজা চাই, তার ফাঁসি চাই, তাই না? তো জি সেইটা স্যার। এই আইনের বিষয়বস্তু না, কারণ এটা সিভিল, সেটা ক্রিমিনাল লয়ের বিষয়বস্তু। সেগুলো পেনাল কোড, যৌতুক আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, নারী শিশু নির্যাতন দমন আইন, সেই আইনগুলোর বিষয়বস্তু। সুনির্দিষ্ট প্রতিকার আইন কাউকে দণ্ড দিতে বলে না, সুনির্দিষ্ট প্রতিকার দেয় এবং ক্ষতিপূরণ দেয়। ধারা 7, এ এ কথা বলা আছে, এই যে ধারা 7, এই পয়েন্টটা মনে রাখবেন যে ক্রিমিনাল রিলিফ দেয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসে এখান থেকে। আদালত ক্ষতিপূরণের রায় প্রদান ছাড়া অন্য কোনোভাবে ক্ষতিপূরণে পক্ষসমূহের অধিকার নির্ধারণ ও ঘোষণার মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে। এটা ধারা 5-এর ঘয়ে বলা আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, একটু ভিন্ন। আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 19, 38 এবং 41, এই 3টি ধারায় ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে। তার মানে ক্ষতিপূরণ মঞ্জুর করার সেকশন হচ্ছে 3টি, মনে রাখবেন। এখন যদি প্রশ্ন করি যে আদালত কোন কোন ধারায় ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে, অপশনে কতে দিলাম 19, 38, 41, ঘতে দিলাম সবগুলো, তাহলে এখান থেকে একটা প্রশ্ন এভাবে করা যেতেই পারে। আপনারা যখন কোনো কিছু পড়বেন, শুধু পড়বেন না, এটাতে কি 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 প্রশ্ন আসতে পারে, বা আমি যদি প্রশ্ন করি কি কি প্রশ্ন করি, মানে আপনি নিজেকে প্রশ্নকর্তা হিসাবে চিন্তা করবেন যে আমি যদি এখান থেকে প্রশ্ন করি তাহলে কি প্রশ্ন করতে পারি, কি কি প্রশ্ন হওয়ার পসিবিলিটি আছে, এভাবে চিন্তা করবেন। তাহলে প্রশ্নের গভীরে, জ্ঞানের গভীরে যেতে পারবেন, তথ্যের গভীরে যেতে পারবেন।
অ্যাড ভ্যালোরাম ল্যাটিন শব্দ, এর অর্থ মূল্যানুপাতিক, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু, মূল্যের অনুপাতে। অ্যাড ভ্যালোরাম শব্দটা আমরা কেন বলছি? অ্যাড ভ্যালোরাম কোড ফির কথা বলা হয়েছে তাই, ল্যাটিন শব্দ থেকে আসছে। দলিল বাতিল, রদ ও চুক্তি বলবৎকরণের মোকদ্দমার কোড ফি হচ্ছে অ্যাড ভ্যালোরাম কোড ফি দিতে হয়। কেন এটা বলা হচ্ছে? কোড ফির কথা কিন্তু এই আইনে নাই, এই আইনে কোড ফি রিলেটেড কোনো বক্তব্যই দেওয়া নাই। কিন্তু কেন আমি বলছি? কারণ কোড ফি রিলেটেড আপনার প্রশ্ন আসে। কোড ফি কত সেটা কোড ফির জন্য আলাদা আইনই আছে, কিন্তু এর মধ্যে আপনাকে প্রশ্ন করবে যে এই কোড ফি কত, কারণ রেলিভেন্ট প্র্যাকটিক্যাল প্রশ্ন তাই। কিন্তু কোড ফি নিয়ে প্রশ্ন করা মানে আউট অফ সিলেবাস প্রশ্ন করা, কারণ এছাড়া একটা কোথাও বলাই নেই এই মামলা করার কোড ফি কত। কোড ফি কত সেটা আমরা পাই কোথায়? কোড ফি আইন আলাদাই আছে। দখল পুনরুদ্ধারের মোকদ্দমার কোড ফি অ্যাড ভ্যালোরাম কোড ফির অর্ধেক। বন্টন বাটোয়ারা ও ঘোষণামূলক মোকদ্দমার কোড ফি 300 টাকা, যেটা নির্ধারিত ফিক্সড। তো কোড ফি রিলেটেড কিছু তথ্য আমাদের জানতে হলো, এখানে জানলাম। এগুলো প্রশ্ন আসে পরিচিতি অংশের মধ্যে। আচ্ছা, এই প্রশ্নগুলো কেন বার কাউন্সিলের মধ্যে প্রবেশ করে যাচ্ছে জানেন? এই যে বাংলাদেশ বার কাউন্সিলের আইন হচ্ছে 7টি সিলেবাসভুক্ত, কিন্তু জুডিশিয়ারির আইন কিন্তু 7টি না, জুডিশিয়ারির আইন 20-এরও অধিক। তো 20-এর অধিক আইন কিছু কিছু আছে, যেমন রেজিস্ট্রেশন আইন আছে, কন্ট্রাক্ট অ্যাক্ট আছে। তো এই যে জুডিশিয়ারির যে আইন, তো কিছু কিছু প্রশ্ন চলে আসে, সেগুলো কিছুটা রেলিভেন্ট হয়ে যায়, এবং ওই রেলিভেন্ট প্রশ্নগুলো সুনির্দিষ্ট প্রতিকার আইন উল্লেখ করা আছে, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় মামলা করা কোর্ট ফি কত, ঘোষণামূলক 300 টাকা। এটা যদিও এসআর অ্যাক্টের আইনের বিষয় না, তো এসআর অ্যাক্ট নাম যেহেতু আছে, তাই জুডিশিয়ারিতে সেই প্রশ্নগুলো চলে আসে। আর যখন জুডিশিয়ারি থেকে হুবহু ওই প্রশ্নগুলো আমদানি করা হয় বার কাউন্সিলে, তখন আপনারা পড়ে যান বিপদে, কারণ আপনারা তো সেটা পড়েননি। কিন্তু জুডিশিয়ারি যারা প্রস্তুত নয় তারা ঠিকই পড়ে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, জি। তো এই 2020 সাল থেকে যখন জুডিশিয়ারি প্রশ্ন তৈরি করছে, তখন এই প্রশ্নগুলো চলে আসবে আপনাদের। দুইটার সিলেবাসের মধ্যে পার্থক্য আছে, হিউজ পার্থক্য, 3 গুণ সিলেবাস জুডিশিয়ারির, শুধু আইনের ক্ষেত্রেই। তো জুডিশিয়ারি প্রশ্ন যখন আমদানি হবে, তখন কিছু কিছু চলে আসবে এই ধরনের প্রশ্ন আউট অফ সিলেবাস। তো পার্ট 1 থেকে বিগত বার কাউন্সিল ও জুডিশিয়ারি পরীক্ষার যে এমসিকিউ প্রশ্ন, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটি প্রশ্ন আছে। পার্ট 1 আমরা এখনো একটি ধারাও পড়িনি, কিন্তু ধারার বাইরেও এই প্রশ্নগুলো এসেছে বিগত সালে। দেখেন, প্রথম প্রশ্নটা আমরা পড়ি। জুডিশিয়ারি 2007 সালে প্রশ্ন আসলো, মানে এটা জুডিশিয়ারির প্রথম পরীক্ষা। 2007 সাল থেকে জুডিশিয়ারি পরীক্ষা শুরু হয় এমসিকিউ, এবং জুডিশিয়ারির জন্মই হয় 7 সালে। নিম্নে বর্ণিত কোন মামলায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে না? দেখছেন, জুডিশিয়ারির প্রশ্ন বার কাউন্সিল আমদানি হলো কত সালে? 2017 সালে। বার কাউন্সিল জুডিশিয়ারি ফলো করেছে। দলিল বাতিল, বন্টনের মামলা, চুক্তি বলবৎকরণ, দখল পুনরুদ্ধার, এই যে অপশনগুলো দেওয়া আছে, সবগুলো এসআর অ্যাক্টের বিষয়ের পয়েন্ট না? জি স্যার। একটা খ হচ্ছে বন্টনের মামলা দিতে হবে না, তার মানে বাদ বাকিগুলোতে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। আচ্ছা, এইটা কি এসআর অ্যাক্টের প্রশ্নই না? এটা হচ্ছে আপনার কোর্ট ফি অ্যাক্টের প্রশ্ন। কোর্ট ফি অ্যাক্টের প্রশ্নে এই অপশনগুলো দিয়ে দেওয়া আছে, তাই সেটা এখান থেকে এখানে প্রবেশ করেছে। আবার আবার এখানে দেখেন কোর্ট ফি রিলেটেড প্রশ্ন। তারপরে এই বাদ বাকি প্রশ্নগুলো সহজ, এই আইনেরই। ধারা 2 থেকে পার্ট 2 শুরু করছি। ধারা 1 থেকে 11 আলোচনা করব আমরা। ধারা 1 পরিধি, মানে এই আইনের পরিধি কতটুকু? সমগ্র বাংলাদেশ জুড়ে এই আইনটি চলবে, বাংলাদেশের কোথাও চলবে কোথাও চলবে না এমন নয়, সকল জেলায় চলবে। বলবৎ হয়েছে আইনটি, একটু আগে আমরা পরিচিত অংশে দেখেছি, 1877 সালের 1 মে, মানে যেই সালের আইন সেই সালেই হয়েছে, 1 মেতে। আমরা মনে রাখবো মে দিবসে হয়েছে, হ্যাঁ। 1 মে মানে কি? মে দিবস, তাই না? জি। ধারা 3 ব্যাখ্যাসমূহ। তাহলে আমরা অন্য আইনে দেখি কি? ডেফিনেশন।
তাই না? কিন্তু এটাতে কি দিচ্ছে? ইন্টারপ্রিটেশন ক্লজ, ব্যাখ্যা সমূহ। আর পেনাল কোডে আবার বলেছে কি? এক্সপ্লেনেশনস। তো এই আইনে আবার ব্যাখ্যার ইংরেজি কি কি বলছে? ইন্টারপ্রিটেশন ক্লজ। ইন্টারপ্রিটেশন ক্লজ। ইন্টারপ্রিটেশন কলেজের মধ্যে 1 2 3 4 5, আচ্ছা 5 না, 1 2 3 4টা মাত্র বিষয় ইন্টারপ্রেট করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। এবং এখানে ভাগ্য ভালো তাও আপনাদের কি নাই, উপর ধারা উল্লেখ নাই, যে তিনের 1 3 2 3 4 উল্লেখ নাই। আমরা এর আগে লিমিটেশন একটে দেখলাম না, ডেফিনেশনের মধ্যে ব্র্যাকেটে 2 এর 1 2 এর 2 এভাবে ছিল না? তাই আমাদের পাশে একটা কি করতে হলো, জি, একটা কৌশল অবলম্বন করতে হলো একটা সিরিয়ালি মনে রাখার ছড়া, জন্য। তো এখানে সেটা দরকার একটা নাই। ছন্দ বানাই দেবে। হ্যাঁ, এখানে ছন্দের দরকার নাই, র্যান্ডমে পড়লেই হবে। তবে মনে রাখতে হবে, কনসেপ্ট বুঝতে হবে। বাধ্যবাধকতা, অব্লিগেশন। আমি আপনাদের পড়াবো বলে কথা দিয়েছি, আপনারা অ্যাডমিশন নিয়েছেন, নিয়মিত ক্লাস নেওয়া আমার কি, আমি আপনাদের কোর্স কমপ্লিট করতে কি বাধ্য? এটা আমার বাধ্যবাধকতা। দ্যাট ইজ মাই অব্লিগেশন। আমি আপনাদের পড়াবো, ঠিক আছে? বাংলাদেশ বার কাউন্সিল জি, আপনাদের পরীক্ষা নেয়, নিয়মিত পরীক্ষা নেওয়া তারা বাধ্য কিনা বলেন? পরীক্ষা নিয়ে সময় মতো রেজাল্ট অবশ্যই। দেওয়া তারা বাধ্য কিনা? এটা তাদের অব্লিগেশন। অব্লিগেশন যদি এড়িয়ে যায়, আপনাদের সাথে এটা অন্যায় হচ্ছে। সিভিল এখানে লাইবিলিটি তৈরি হয়। এই কারণেই দেখবেন বার কাউন্সিল কোনো কিছু করলে সেটার বিরুদ্ধে রিট হয়। আইন দ্বারা কার্যকরণযোগ্য, কার্যকরণ কার্যকরী করণযোগ্য কোনো কর্তব্য, মানে আইনে যেটা বাধ্য করা যাবে এই ধরনের কোনো কর্তব্য যদি পালন করতে হয়, সেটা পালন করা হচ্ছে আমার কি, বাধ্যবাধকতা। তার মানে হচ্ছে লিগ্যালি মানে ইনফোর্সেবল ডিউটিস, সেটাই হচ্ছে অব্লিগেশন। জিম্মা বা ট্রাস্ট, আমরা ট্রাস্টি কথাটা বলেছি এর আগে। তো এই যে ট্রাস্টটা কি? প্রকাশ্য বা উহ্যভাবে বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানা, মানে এই সম্পত্তিটা আমার, আমি ব্যস্ত মানুষ, কিন্তু আমি সম্পত্তিটা জনকল্যাণে ব্যবহার করতে চাচ্ছি, এটা আমি ট্রাস্ট ঘোষণা করে দিলাম। এবং এই ট্রাস্টের একজন ম্যানেজার দরকার। ভাই তোমাকে দায়িত্ব দিলাম, তুমি এটা পালন করো, বা আপনাকে আমি দায়িত্ব দিলাম, আপনি ঠিকভাবে এটা পালন করবেন, এবং এর বিনিময়ে আপনি এতটুকু স্যালারি নেবেন। তাহলে আমি যাকে দায়িত্ব দিলাম, তাকে কি বলা হবে? জিম্মাদার। জিম্মার যেহেতু দায়িত্ব দিয়েছি, তাকে কি বলা হবে? জিম্মাদার। আরবিতে কি বলা হবে? ওসি। আরবিতে কি বলা হবে জিম্মাদারকে? ওসি। ট্রাস্টের আরবি শব্দ হচ্ছে ওসিয়ত। হ্যাঁ। আর ইংরেজি হচ্ছে ট্রাস্ট, আর জিম্মাদারের ইংরেজি হচ্ছে ট্রাস্টি। তাহলে জিম্মাদার এগুলো বাংলা শব্দ। তাহলে উক্ত মালিকানার অধিকারী বা আস্থাভাজন, তাহলে আমি যাকে মালিকানা দিয়ে দিলাম, যে আজ থেকে আমি এটার দায়িত্ব নিতে আমি দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম, এখন আপনি আমার মানে আস্থাভাজন ব্যক্তি হিসেবে আপনার মালিকানা আপাতত আপনাকে দিয়ে দিলাম। প্রকৃত মালিক আমি, কিন্তু আপনি এটা এখন মালিক, আপনি ম্যানেজার, আপনি দেখাশোনা করবেন। এটা হচ্ছে ট্রাস্টি, মানে বিশ্বাসপূর্বক যাকে আমি মালিকানাটা অর্পণ করছি। এখানে কিন্তু মূল বইয়ে 8টি উদাহরণ আছে। 8টি উদাহরণটা আপনারা পড়ে নেবেন, যে কোন কোন ক্ষেত্রে এই এসআর অ্যাক্টের ভাষায় ট্রাস্ট বলা হবে এবং কাকে কাকে ট্রাস্টি বলা হবে। তো কে ট্রাস্টি নয় এটা বলা হবে এখানে। লিমিটেশন অ্যাক্টে কে ট্রাস্টি নয় সেটার কিন্তু বলা আছে। এই আইনে কে ট্রাস্টি 8টা উদাহরণ দিয়ে বলা হয়েছে। আপনারা একটু উদাহরণগুলো পড়ে নেবেন। খুব বেশি ইম্পর্টেন্ট না বলে কিন্তু আমি উদাহরণগুলো তুলে দিইনি, হয়তো বা নেক্সট এডিশনে উদাহরণ দিয়েও দিতে পারি আমি, কারণ ধীরে ধীরে নোটটা বড় হচ্ছে। এবং এই নোটটা ভবিষ্যতে যখন মার্কেটে বই আকারে আসবে, তখন নিশ্চয়ই আমি উদাহরণ দিয়ে দেব। তবে খুব একটা প্রয়োজন নাই, যেখানে উদাহরণ দেওয়ার দরকার সেখানেই দেব। পত্তনি বা বন্দোবস্ত, ইংরেজি হচ্ছে সেটেলমেন্ট। কোনো সম্পত্তি কোন সময় কোন ব্যক্তি পাবে, তার নির্দেশ যে ব্যবস্থায় থাকে, সেটাই হচ্ছে কি?
বন্দোবস্ত বা সেটেলমেন্ট। স্থাবর অর্থাৎ স্থাবর বা অস্থাবর উভয় পক্ষ সম্পত্তি হতে পারে। সম্পত্তির আনুক্রমিক সত্ত্বের প্রবর্তন করার সম্মতি প্রকাশ, এটাই হচ্ছে সেটেলমেন্ট ডিড। এই ডিডটা কোনো উইল নয়, এটা পত্তনি দলিল বা সেটেলমেন্ট ডিডের মাধ্যমে কিন্তু করতে হয়। আসলে সেটেলমেন্ট ডিডের বিষয়বস্তু কি? মনে করেন যে আমার দুইটা সন্তান আছে, আমার একটা প্রপার্টি, আমি বললাম যে 2026 সাল থেকে 30 সাল পর্যন্ত তুমি ভোগ দখল করবে, বড় সন্তানকে বললাম, এবং 2030 সাল থেকে 35 সাল পর্যন্ত ছোট সন্তান ভোগ দখল করবে। এভাবে আমি লিখে দিলাম, এবং 35 সালের পরে এইটা আবার আমার কাছে ব্যাক আসবে। তার মানে এটা আমি দান করে দিলাম না, জাস্ট আমি এটা ভোগ দখলের একটা সেটেল করে রাখলাম যে এই 10 বছর বা এই 9 বছর এই ব্যক্তি ভোগ দখল করবে। বুঝতে পারলেন? স্যার এটা কি একটা দলিলের মতো নাকি স্যার একটা চুক্তি জাতীয় একটা কিছু এরকম অবশ্যই এটা একটা দলিল, সেটেলমেন্টটা? এটা উইলের মতো দলিল। উইলে বলা হয় আমার মৃত্যুর পরে এই তাহলে সম্পত্তি এই ব্যক্তি পাবে, আর এটা আমি বেঁচে থাকা অবস্থাতেই পাবে। উইল আর পত্তনি দলিলের মধ্যে যদি পার্থক্য বলি, উইল হচ্ছে তৈরি হয় আগে, আহ, সম্পাদন হয় আগে ব্যক্তি বেঁচে থাকার সময়, এবং ব্যক্তির মৃত্যুর পরে ওইটা কার্যকর হয় দাতার মৃত্যুর পরে। কিন্তু পত্তনি দলিল, দলিলে উল্লেখিত যে তারিখ ওই তারিখ থেকে কার্যকর হবে। আমি 2026 সালে একটা পত্তনি দলিল তৈরি করলাম এবং আমি বলে দিলাম যে হ্যাঁ 2026 সাল এটা তৈরি করলাম ঠিকই, কিন্তু 2008 থেকে এই সম্পত্তি প্রথম পক্ষ ভোগ দখল করবে, বা একজন ব্যক্তির নাম দিলাম যে 1 নম্বর গ্রহীতা এটা ভোগ দখল করবে। 30 সাল থেকে 2 নম্বর গ্রহীতা, 32 সাল থেকে 3 নম্বর গ্রহীতা ভোগ দখল করবে। বুঝতে পেরেছেন? জি। এটা সেটেলমেন্ট, এটা উইলের কাছাকাছি একটা বিষয়। কিন্তু এটা কেন করা হয়? এটা করা হয় যখন পার্টনারশিপ থাকে, পার্টনারশিপে যখন কেউ দায়িত্ব নিতে চায়, এই ধরনের হয়। তো এই ধরনের পত্তনি বা সেটেলমেন্ট দলিলের যে বিষয়গুলো কিন্তু এখন, যেমন সরকার কিন্তু সেটেলমেন্ট দেয়, হ্যাঁ, খাস সম্পত্তিগুলো সেটেলমেন্ট দিয়ে দেয় না, হুম। 99 বছরের জন্য জি। বন্দোবস্ত করে দেয়। বন্দোবস্ত শব্দটা কিন্তু পাবেন খতিয়ানে বা দলিলে। আবার কোনো পুকুর হলে দেখবেন 1 বছর বা 2 বছর বা 3 বছরের জন্য কি করে, লিজ দেয় না সরকার? হুম। সরকারি বন্দোবস্ত সম্পত্তি, দেয়। সরকারি সম্পত্তি যে লিজ দেয়, দ্যাট ইজ, এই যে লিজ দেওয়ার যে ডকুমেন্ট তৈরি হয় সেটা হচ্ছে সেটেলমেন্ট ডকুমেন্ট। শব্দটাই বলে বন্দোবস্ত দিলাম। বুঝতে পেরেছেন? হুম। জি। তাহলে ওই বন্দোবস্তে লেখা থাকে যে মিস্টার রহিম এই সম্পত্তি আগামী 2 বছর বা 3 বছর, সাল উল্লেখ থাকে, সাধারণত বাংলা সাল উল্লেখ করে যে এত সাল থেকে এত সাল ভোগ দখল করবে। লক্ষ্য করেননি এটা? হুম হুম। করে যারা একটু শুনছি স্যার। অশিক্ষিত মানুষ, যারা একটু অশিক্ষিত মানুষ তারা এটাকে বলে আমি চেক, চেক দিয়ে এটা করে নিয়েছে। চেক মানে ওই যে খাজনা দিয়েছে। বুঝতে পেরেছেন? তো বন্দোবস্ত এখনো চালু আছে। আচ্ছা, ধারা 4 সংরক্ষণ। 29 ধারা লিমিটেশন একটা আমরা সংরক্ষণ যেটা দেখেছিলাম সেটাই। তাহলে সংরক্ষণ মানে কি? প্রযোজ্য নয়, মানে যে আইনটা যেখানে গিয়ে কি করতে পারে না, কাজ করতে পারে না। কোথায় কাজ করতে পারে না? সুনির্দিষ্ট প্রতিকার আইন। চুক্তি নয় এমন অঙ্গীকারের জন্য প্রতিকার। চুক্তির ইংরেজি হচ্ছে কন্ট্রাক্ট, আর অঙ্গীকারের ইংরেজি কি? এগ্রিমেন্ট বা প্রমিস। তাহলে এগ্রিমেন্ট এবং কন্ট্রাক্টের মধ্যে একটা এলিমেন্টগত পার্থক্য আছে। আপনারা যারা কন্ট্রাক্ট অ্যাক্ট পড়েছেন, কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে কিন্তু অঙ্গীকার নিয়ে আগে কথা বলা হয়েছে। কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালের। তো 1872 সালের কন্ট্রাক্ট অ্যাক্টে কিন্তু অঙ্গীকার নিয়ে বিস্তারিত বলা হয়েছে। তো যে অঙ্গীকারটা আইনত কার্যকরযোগ্য সেটা চুক্তি। অঙ্গীকার মৌখিক হতে পারে কিন্তু চুক্তি কখনো মৌখিক হবে না। যেটা আইনত কার্যকর লিখিত। করা যাবে এমন চুক্তি অবশ্যই লিখিত হতে হবে। বুঝতে পেরেছেন? এখন আমরা বলতে পারি যে এসআর আমরা লিমিটেশন একটা পড়লাম না, ব্যক্ত অব্যক্ত চুক্তি, অলিখিত চুক্তি পড়লাম না? হুম তো অলিখিত যেটা হুম। চুক্তি সেটা চুক্তি না, সেটা অঙ্গীকারনামা। বুঝতে পেরেছেন? বা এটাকে বলতে পারি এগ্রিমেন্ট। এসআর অ্যাক্টের ভাষায় কোনো এগ্রিমেন্ট কন্ট্রাক্ট হিসেবে দাবি করা যাবে না। এগ্রিমেন্টই, কন্ট্রাক্ট কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট হতে হলে 6টা
এলিমেন্ট থাকতেই হবে। সেটা যদি না থাকে তাহলে সেটা কি হবে না, কন্ট্রাক্ট হবে না, এবং সেটা এই আইনের বিষয়বস্তু না। বাতিল চুক্তির ক্ষেত্রে একটা চুক্তি বাতিল, এই চুক্তি আদালতে এসে যদি বলেন এটা কার্যকর করে দেন, আদালত বলবে আমি পারবো না, কারণ এটা বাতিল। এসআর অ্যাক্ট পড়ছি আমরা, বলছিলাম লিমিটেশন অ্যাক্টের 29 ধারাতে যেটা আছে সংরক্ষণ, সেটা আমরা এসআর অ্যাক্টের 4 ধারায় আছে। ঠিক আছে, তো এই তিনটি ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবং দলিলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন আইনকে প্রভাবিত করে কেউ যদি কোনো দলিল তৈরি করে, তাহলে ওই দলিলটাও কিন্তু আদালত মামলা নিবে না। যেমন আমরা এসআর অ্যাক্টের দলিল সংশোধন, তারপরে দলিল বাতিল, এ ধরনের মামলা হয়। তো এমন দলিল আমি বাতিল চাচ্ছি, বা এমন দলিল আমি কার্যকর চাচ্ছি, বা এমন দলিল আমি সংশোধন চাচ্ছি, সেটা রেজিস্ট্রেশনকৃত যদি হয় এবং রেজিস্ট্রেশন আইনকে যদি প্রভাবিত করে, অর্থাৎ রেজিস্ট্রেশন করার দরকার ছিল কিন্তু আমি রেজিস্ট্রেশন করিনি, সেক্ষেত্রে সেটা আদালত কার্যকর করে দিবে না। আবার রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু যথেষ্ট রেজিস্ট্রেশন ফি দেওয়া হয়নি, অর্থাৎ রেজিস্ট্রেশন আইন প্রপারলি এক্সিকিউশন হয়নি, রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা মধ্যে রেজিস্ট্রেশন আইনের যে বিধান আছে সে প্রসিডিউর ফলো করা হয়নি, তো তখন এটা লিমিট, মানে এই আইন দ্বারা কার্যকর করা যাবে না। ধারা 5কে বলা হচ্ছে এসআর অ্যাক্টের বা সুনির্দিষ্ট প্রতিকার আইনের হচ্ছে মূল বক্তব্য দেওয়া আছে। এই 5 ধারার মধ্যে সমস্ত কিছুরই একটা কি দেওয়া আছে, মূল বক্তব্য দেওয়া আছে। যেমন যেভাবে সুনির্দিষ্ট প্রতিকার বা স্পেসিফিক রিলিফ, এসআর মানে স্পেসিফিক রিলিফ প্রদান করা হয়, হাউ মানে স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, এই স্পেসিফিক রিলিফ হাউ গিভেন এই ইংরেজিটা তুলে দিয়ে বলতে পারে কত ধারায় আছে। যারা লিখিত ব্যাচে পড়ছেন, লিখিত ব্যাচে হয়তোবা আমি এই প্রশ্নটা দিইনি, কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, আপনারা একটু এমসিকিউ নোট থেকে একটু দেখে নেবেন। 5 ধারা পড়ছি, 5 উপায়ে দেওয়া যেতে পারে। কি কি উপায়? 1 নম্বর হচ্ছে সম্পত্তি দখলপূর্বক দাবিদারকে অর্পণ, সেটা বলা আছে হচ্ছে সম্পত্তি দখলপূর্বক দাবিদারকে অর্পণ 8 থেকে 11 ধারার মধ্যে বলা আছে, 8, 9, 10, 11, আপনারা প্রয়োজনে এটার পাশে লিখে দিতে পারেন। তারপরে কোনো 8, কাজে 9, 10, 11। হ্যাঁ, কোনো কাজে বাধ্যবাধকতা থাকলে তা করার আদেশ প্রদান, এইটা আছে হচ্ছে 55 ধারায়, ম্যান্ডেটরি ইনজাংশনের কথা বলা হয়েছে। আবার গতে বলা হচ্ছে কোনো কাজে বিরত থাকতে বাধ্যবাধকতা থাকলে তা না করতে আদেশ প্রদান, অর্থাৎ নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে 56, 57 ধারায়। তারপরে অনধিকার অধিকার ঘোষণা অথবা সত্য ঘোষণা, যেটা আর্থিক ক্ষতিপূরণ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে ঘোষণা করবে, এটা বলা হয়েছে 42 এবং 43 ধারায়। এবং রিসিভার নিয়োগ 44 ধারায় বলা হয়েছে। আপনারা ধারাগুলো পাশে লিখে নিলে একটু সহজে এক পলকে দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে 5 ধারায় 5 প্রকারের প্রতিকার, যেটা এই প্রতিকার আবার 5 উপায়ে দেওয়া যায়, কিন্তু আবার 2 ধরনের, ক, খ, উ, ক, খ, ঘ, উ, এই 4টি হচ্ছে আদেশ সূচক, মানে এটা করতে বাধ্য, এবং একটাই আছে গ, নিষেধ সূচক। গয়ে ইনজাংশন, যেটা নিষেধ করা, আর খ হচ্ছে ইনজাংশন কিন্তু এটা ম্যান্ডেটরি ইনজাংশন, মানে করতে বাধ্য করা, আর গ হচ্ছে নিষেধ করা, এবং অন্যান্য সবগুলোই হচ্ছে আদেশ করা। 6 বলা হচ্ছে নিরোধক বা নিষেধ সূচক প্রতিকার। একটু আগে যেমন আমরা গয়ে যেটা দেখলাম, একটু আগে আমরা গয়ে দেখেছি, কি দেখেছি, কোনো কাজে নিষেধ বিরত থাকতে বাধ্যকতা থাকলে তা না করতে আদেশ প্রদান, না করতে মানে এটা করা যাবে না, নিষেধ করার, যেটাই নিষেধাজ্ঞা। তো এই যে 5-এর গয়ে যেটা বলা হচ্ছে সেটার জন্য আবার আলাদা ডেডিকেটেড ধারা দিয়ে দিয়েছে 6-এর মধ্যে, এই ধারার দরকারই ছিল না। কি বলা হচ্ছে এখানে? সংজ্ঞা বলা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ, এটা অর্থাৎ কোনো কাজ ঘটে যাওয়ার আগে সেটাকে প্রিভেন্ট করা, প্রতিরোধ করা। 5 ধারার গ দফায় যে প্রতিকার সেটাই হচ্ছে
ছয় ধারার প্রতিকার। এই যে কথা আমি লিখেছি 5 ধারার গতে যে প্রতিকারটা বলা হয়েছে, এইটা 6 ধারার সেকশনের মধ্যে বলা আছে। তাহলে 6 ধারার সেকশনে যদি আমি বলেই দিই যে 5-এর গয়ে যেটা বলা আছে সেটাই, তাহলে 6 ধারার কোনো প্রয়োজনীয়তা আছে বলেন? জি জি, মানে সেটাই। আলাদা একটা ধারা দিয়ে এই অংশের গুরুত্বটা শুধু বৃদ্ধি করা হয়েছে, দ্যাটস অল। তাছাড়া এই ধারার কোনো প্রয়োজন নাই। তবে একটা এমসিকিউ প্রশ্ন করার জায়গা, যদি প্রশ্ন আসে নিষেধ বা প্রিভেন্টিভ রিলিফ বা প্রতিরোধ বা প্রতিষেধকমূলক প্রতিকার কত ধারার বিষয়বস্তু, তখন অপশনে 6 আসলে 6 দিতে হবে, 5-এর গ না দিয়ে। আবার 5-এর গ যদি দেয়, আচ্ছা 6 না দেয়, তাহলে আপনাকে 5-এর গ দিতে হবে। মানে কনফিউশন সৃষ্টি করবে। এরপরে 7, 7-এ বলা হচ্ছে দণ্ডমূলক প্রতিকার মঞ্জুর করা যায় না, ইংরেজি হচ্ছে রিলিফ নট গ্র্যান্টেড টু এনফোর্স পেনাল ল। এই পেনাল শব্দটা আপনাদের মনে রাখতে হবে। পেনাল, পেনাল শুনে পেনাল কোডের মতো মনে হচ্ছে। পেনাল কোড মানে দণ্ডবিধি, দণ্ড দেওয়ার যে বিধি। জি তো দণ্ড দেওয়ার যে বিধি সেটা দণ্ডবিধিতে আছে। এছাড়া একটা তো কাজ না, এছাড়া একটার কাজ সিভিল রেমেডি দেওয়া, আর পেনাল আচ্ছা কোডের কাজ হচ্ছে ক্রিমিনাল রেমেডি দেওয়া। তাহলে দণ্ডমূলক প্রতিকার করবে হচ্ছে পেনাল কোড, তার মানে সেটা ক্রিমিনাল ম্যাটার, নট সিভিল ম্যাটার। আর এছাড়া একটা হচ্ছে পিওর সিভিল ম্যাটার। তাই বলা হচ্ছে ফৌজদারি মামলায় কোনো সুবিধা নেওয়া যায় না। ফৌজদারি মামলার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয়। এখন যদি আমি একটা আদালতে একটা মামলা করি, নিষেধাজ্ঞার মামলা, কি চাচ্ছি যে মিস্টার রহিম আমার বিরুদ্ধে মামলা করতে পারে, আপনি একটা ইনজাংশন দেন যেন সে থানায় গিয়ে আমার বিরুদ্ধে মামলা করতে না পারে, এই নিষেধাজ্ঞা কি কখনো পাওয়া যাবে? না না না। কাউকে আইনের আশ্রয় নিতে কোনো সিভিল কোর্ট নিষেধাজ্ঞা দিতে পারে না। বা একটা ফৌজদারি আদালতে একটা মামলা চলমান আছে, মনে করেন একটা যৌতুকের মামলা আছে, এবং সিভিল কোর্টেও আবার তাদের মধ্যে আরেকটা মামলা আছে। এখন আমি যদি সিভিল কোর্টে একটা মামলা করে বলি নিষেধাজ্ঞার, যে যেহেতু এই বিষয়ে ফৌজদারি মামলা আছে আবার সিভিল মামলাও করেছেন, তো আপনি একটা নিষেধাজ্ঞা দিয়ে দেন যেন ওই ক্রিমিনাল কোর্টের যে মামলাটা, সেই ম্যাজিস্ট্রেট কোর্টের মামলাটা স্টে হয়ে থাক। সেটা কি সম্ভব? কোনো সিভিল কোর্ট না কি, না কোনো সিভিল কোর্ট কি ফৌজদারি কোর্টের কোনো কিছু স্টে করতে পারেন? পারেন না। না। এটা করা যাবে না। এসআর অ্যাক্ট সেটা করে দিতে পারবে না, এবং এসআর অ্যাক্ট কোনো আদালতকেও বাধ্য করতে পারে না, সিভিল কোর্টকে। সেটাই বলা হচ্ছে। জি এবার আমরা দ্বিতীয় খণ্ড শুরু করছি। প্রথম অধ্যায় 8 থেকে 11, আজকে 8 থেকে 11 পর্যন্ত আলোচনা হবে স্থাবর ও অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। 8 এবং 9 ধারার ব্যবহার আছে বাস্তবে, 10 আর 11 ধারা কোনো ব্যবহারই নাই বাস্তবে, সেটাও দেখাবো আমি কেন নাই। খুব ইন্টারেস্টিং। ধারা 8, ধারাটা বলা হচ্ছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। সুনির্দিষ্ট এবং স্থাবর, স্থাবর সম্পত্তি সবসময় সুনির্দিষ্টই হয়, কারণ স্থাবর আচ্ছা সম্পত্তির কি থাকে, খতিয়ান থাকে। খতিয়ানটা কি? আপনার নিজের যেমন জন্ম নিবন্ধন কার্ড আছে, সনদ আছে, জি আবার জাতীয় পরিচয়পত্র আছে না? জি তাহলে কোনো সম্পত্তির জাতীয় পরিচয়পত্রের মতন একটা পরিচিতি আছে, সেটাকে কি বলে? খতিয়ান বা পর্চা, তাই না? জি তো সবচেয়ে লেটেস্ট হচ্ছে আরএস খতিয়ান, এবং নাম খারিজ করলে সেটাকে বলে মিউটেশন বা প্রস্তাবিত খতিয়ান পায় নাম খারিজের পরে। তো প্রস্তাবিত খতিয়ান আচ্ছা সবচেয়ে লেটেস্ট, কোনো ব্যক্তির ব্যক্তিগত খতিয়ান, তার আগে হচ্ছে আরএস খতিয়ান। আর বাংলাদেশ সার্ভে বা বিএস খতিয়ান আসছে, সব জায়গায় এখনো চালু হয়নি। তো আরএস খতিয়ানকে কোনো জমির পরিচয় আমরা বলতে পারি, কারণ সেখানে কোন জেলা, কোন উপজেলা, কোন মৌজা, কোন খতিয়ান, কোন দাগ স্পষ্ট বলা আছে, এবং নকশাতেও চিহ্ন করা আছে। তাহলে স্থাবর সম্পত্তি মানে সেটা অবশ্যই সুনির্দিষ্টই হবে, কারণ খতিয়ানে দাগ নাম্বার থাকে এবং একটা নকশা, নকশাতে আবার চিহ্নিতও করা থাকে যে এই অংশটুকু, কারণ নকশার মধ্যে দাগ নাম্বার উল্লেখ করা থাকে, তাই না? জি জি, ম্যাপ তাহলে মতো কোনো মানচিত্র। সম্পত্তি অনির্দিষ্ট হতেই পারে না, অবশ্যই সুনির্দিষ্ট, তাই না? জি রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, যেটা মুভ করা যায় না, সেটা স্থাবর, মাটির সাথে লেগে থাকবে। এবার একটা ইংরেজি বাক্য মনে রাখতে হবে আপনাদের, বাংলা মিডিয়ামে পরীক্ষা দিলেও ভাই ইংরেজি বাক্য মনে রাখতে হবে। কি? এ পার্সন এন্টাইটেল টু দ্য পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি
মানে টাইটেল টাইটেল টু দ্য পজিশন অফ ইমুভেবল প্রপার্টি, মানে একজন ব্যক্তির একটা সম্পত্তির পজিশন নেওয়ার জন্য তার মালিকানা আছে বা সত্ত্ব আছে। মে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইবড বাই দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। আমরা আইন পড়ছি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, কিন্তু এর মধ্যে আবার সিভিল প্রসিডিওর। এই প্রশ্নটা চলে আসবে, এই লাইনগুলো তুলে দিবে, এই বাক্যটা তুলে দিয়ে এই যে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর এই জায়গাটা শূন্যস্থানের মধ্যে দিয়ে দিবে, দিয়ে বলবে এখানে কি বসবে। আচ্ছা আবার অপশনে আবার দিয়ে দেবে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, অনেকে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট উত্তর করে দিবেন, মনে করবেন এটা তো স্পেসিফিক রিলিফ অ্যাক্টের প্রশ্ন, কারণ স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 10টা প্রশ্ন এক জায়গাতেই থাকে, তখন অনেকে এসআর জি অ্যাক্ট বলে দিয়ে দিবে। তার মানে আপনি মামলা করবেন এসআর অ্যাক্টের 8 ধারায়, কিন্তু মামলা করার প্রসিডিওর কোথায় বলা আছে? সিপিসিতে আছে। জি মামলা করে টাইটেল পেলে আপনার সেই সম্পত্তিটা কিভাবে রিকভার হবে, দখল আপনাকে কিভাবে আদালত বুঝিয়ে দেবে, সেটাও কোথায় আছে? সিপিসিতে আছে। জি তার মানে ডিক্রি দিবে আদালত এসআর অ্যাক্টের 8 ধারা বলে, কিন্তু মামলা করা থেকে শুরু করে সমস্ত প্রসিডিউর ওই সিপিসি অনুসারেই হবে। জি বুঝতে পেরেছেন? জি সমস্ত ম্যানার ওই সিভিল কোড প্রসিডিওর অনুযায়ী চলবে। হ্যাঁ, তো ম্যানার বলতে পদ্ধতি বোঝাচ্ছে। জি তা এটার বাংলা কি হয়, যেটা এই মুহূর্তে ইংরেজি আমরা পড়ছি? দেওয়ানি কার্যবিধি বা সিপিসি এর বিধান অনুযায়ী মালিকানা প্রতিষ্ঠাপূর্বক সম্পত্তি পুনরুদ্ধার করা যাবে। এটা হচ্ছে মূল বক্তব্য এই লাইনের। প্রমাণের বিষয়বস্তু আচ্ছা, বা বিবেচ্য বিষয় কি? 8 ধারায় মামলা করলে কি প্রমাণ করতে হয় বাদীকে? বাদীকে মালিকানা বা সত্ত্ব বা টাইটেল প্রমাণ করতে হয়, মানে আমি এই সম্পত্তির মালিক, এটা প্রমাণ করতে হয়। তামাদির মেয়াদ 12 বছর, তামাদি আইনের অনুচ্ছেদ 142 অলরেডি আমরা পড়েছি গত ক্লাসে। ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি? এসআর অ্যাক্টের 8 ধারায় মামলা করে বাদী যদি ডিক্রি পায়, তাহলে এই ডিক্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি? বিবাদী কি করতে পারে? সংশ্লিষ্ট কোর্টেই, মানে যেই কোর্ট, যে নিম্ন আদালত ডিক্রি দিলেন ওই কোর্টেই বলতে পারে, রিকোয়েস্ট করতে পারে, স্যার আরেকবার দেখেন। তার মানে রিভিউ করতে পারে। রিভিউ শব্দটার প্রতি বিতৃষ্ণা চলে আসছে শিক্ষানবিশদের, তাই না? জি স্যার, আর সবার রেজাল্ট ঝুলিয়ে রেখেছে, সবার মনে কষ্ট। আজকেও তো দেখলাম মিছিল নাকি হলো স্যার, এই মানে মানববন্ধন হলো। প্রথম 40 মিনিট ওগুলো নিয়ে কথা হয়েছে। বার কাউন্সিলের প্রতি আচ্ছা মানে মানুষের যে আস্থার জায়গাটা একেবারে নষ্ট হয়ে গেছে, কমিটিগুলো সঠিক কাজ করছেন না। আচ্ছা, তাহলে যে আদালত ডিক্রি দিল ওই আদালতে রিভিউ করতে পারে বিবাদী, অথবা তার উপরে যে আদালত আছে আপিল আদালত, সেই আপিল আদালতে আপিল করতে পারে। তার মানে 8 ধারার ডিক্রি একটি বড় ডিক্রি, আর বড় ডিক্রির বিরুদ্ধেই কিন্তু কি করা যায়? আপিল। আপিল করা যায়। ছোটখাটো ডিক্রির বিরুদ্ধে কিন্তু আপিল করা যায় না। আপিল একটা বড় জিনিস, তাই না? জি 8 ধারায় সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করা যাবে। এই যে 8 ধারায় সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করা যাবে কি যাবে না, এটা কিন্তু লেখা নাই, আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি। 8 ধারা নিয়ে আরো অনেক কথা বলা যায়, কিন্তু এমসিকিউ এর জন্য আর দরকার নাই। রিটেনের 8 এবং 9 ধারা যে পার্থক্য, সেখানে আরো অনেক বক্তব্য আছে। প্রয়োজনে রিটেন নোট আমার যার কাছে আছে, আপনারা এই অংশটুকু 8 এবং 9 ধারার পার্থক্যটুকু দেখে নেবেন, তাহলে 8 এবং 9 ধারাকে আরো ডিপে বুঝতে পারবেন। কারণ পার্থক্য হচ্ছে ডিপে বোঝার জন্য একটা ভালো মাধ্যম, তাই না? জি এরপরে আমরা 9 ধারা, স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা। এরা টাইটেল হচ্ছে এটা, এই 9 ধারার। শুড বাই পার্সন ডিসপজেসড অফ ইমুভেবল প্রপার্টি, মানে যেই সম্পত্তি থেকে আমি বেদখল হয়ে গেছি সেই সম্পত্তি আবার ফিরে পাওয়া, এটা হচ্ছে উদ্দেশ্য। তো এখানে প্রমাণের বিষয়বস্তু বা বিবেচ্য বিষয় কি? এখানে দখল প্রতিষ্ঠা, সত্ত্ব বিবেচ্য নয়। সত্ত্ব মানে কি? মালিকানা। টাইটেল এর বাংলা হচ্ছে সত্ত্ব বা মালিকানা, আরো একটা ইংরেজি হচ্ছে ওনারশিপ। তো যেটাই ওনারশিপ জি সেটাই টাইটেল, সেটাই সত্ত্ব, সেটাই মালিকানা। ঠিক আছে? জি তার মানে এখানে শুধুমাত্র দখল ও বেদখল বিবেচ্য। তাহলে দখল ও বেদখল বলতে কি বোঝাচ্ছে? দখল বলতে আমার আগে থেকে দখলে ছিল, মানে আমার দখল ছিল ইওর অনার, এবং আমি 6 মাসের মধ্যে বেদখল হয়ে গেছি। কেন 6 মাসের মধ্যে?
কারণ তামাদির মেয়াদ 6 মাস। আচ্ছা তামাদি আইনের অনুচ্ছেদ 3, তার মানে এই আইনটা দ্রুত, মানে এই মামলাটা দ্রুত করতে হয়। আমি একটা বেদখল হয়ে গেছি, আমাকে দ্রুত মামলা করতে হবে। কেন দ্রুত মামলা করতে হবে? কারণ আমি কত তারিখে বেদখল হয়েছি সেইটা আমাকে প্রমাণ করতে হবে। কারণ যেই তারিখে বেদখল হয়েছি সেটা যদি স্পেসিফিকভাবে প্রমাণ করতে না পারি, তাহলে তামাদির মেয়াদের মধ্যেই মামলা করেছে কিনা সেটা প্রশ্নবিদ্ধ হবে। এবং কজ অফ অ্যাকশন কত তারিখে কোন সময়ে কিভাবে উত্থাপিত হয়েছে, সৃষ্টি হয়েছে, উদ্ভব হয়েছে, কজ অফ অ্যাকশন উদ্ভবের সময়, তারিখ যদি আমি প্রমাণ করতে না পারি, অপরপক্ষ কিন্তু 8 নম্বর মামলার থেকে, মানে 8 ধারা থেকে 9 ধারায় মামলা করলে অপরপক্ষ বিবাদী কিন্তু খুব জেরা করে বাদীকে, যে কত তারিখে কিভাবে আপনার কারণ উদ্ভব হয়েছে বা বেদখল করেছে কিভাবে, এটা বলে। কারণ যদি দেখাতে পারে যে হ্যাঁ আপনি 6 মাস পরে মামলা করেছেন, তাহলে মামলা খারিজ। খারিজ। তাই কবে, কতদিন পর্যন্ত আমি দখলে ছিলাম এবং কবে বেদখল হয়েছি, তার মানে এই বেদখলের পূর্বে আমি দখলে ছিলাম, এটা বাদীকে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে। এই সম্পত্তির মালিক আমি কিনা সেটা ম্যাটার না। তাহলে 9 ধারা অন্যের সম্পত্তিও দখলে থাকলে, মনে করেন আমি যদি অন্যের কোনো কারো সম্পত্তি দখলে থাকি, আমার এই দখল প্রকৃত মালিক কেড়ে নিতে চাইলে আদালতে মামলা করে নিতে হবে, আমার থেকে জোর করে দখল করে নেওয়া যাবে না। তাহলে বেদখল বলতে এখানে আইনানুগ কার্যধারা বা আইনের মাধ্যমে না, বেআইনিভাবে জোর করে দখল নেওয়া যাবে না। আর 9 ধারার কাজ হচ্ছে যেন শান্তি মানে যে বজায় উচ্ছেদ থাকে। মামলা, মানে উচ্ছেদ মামলা বলে যেটা আমরা চিনি স্যার, তো সেটা তো স্যার। উচ্ছেদ মামলা বলতে 8 ধারা মামলা, এটাকে জি, বোঝায় উচ্ছেদ বেশি। মামলা। জি। আর এই 9 ধারা মামলাকে খাস দখলের মামলা বলা হয়। হ্যাঁ, খাস মানে শুধুমাত্র, খাস দখল, খাস খাস দখল, দখল বলতে আচ্ছা। 9 ধারা মামলা, এটা লিখে রাখতে পারেন। খাস দখল, তার হ্যাঁ মানে হ্যাঁ, খাস খাস দখল দখল। বলতে শুধুমাত্র দখল চাইবো, আর মালিককে সেটা বিবেচ্য বিষয় না। খাস দখল। এখন মালিক যে, সে যদি চাই যে আমি 9 ধারায় মামলা করে যদি হেরে যাই মালিক, তাহলে সে 8 ধারায় মামলা করতে পারবে। তার মানে সে মালিক কিনা সেটা ম্যাটার না 9 ধারায়। ডিক্রির বিরুদ্ধে প্রতিকার, হাইকোর্ট বিভাগের রিভিশন, তার মানে 9 ধারায় যে ডিক্রি, এটা ছোট ডিক্রি, তাই এটার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। যেখানে আপিল করার সুযোগ থাকে না, সেখানে কি করার সুযোগ থাকে? রিভিশন করার সুযোগ থাকে। কোথায় যেতে হবে? মহামান্য হাইকোর্ট বিভাগে। জি। জেলা জজে হাইকোর্টের সুযোগ দেওয়া হয়নি। আদেশের বিরুদ্ধে প্রতিকার, আচ্ছা, এই 9 ধারায় যদি ডিক্রি দেয় তাহলে হাইকোর্টে রিভিশন, কিন্তু এই 9 ধারা মামলা করার পর যদি অন্তর্বর্তীকালীন কোনো আদেশ দেয়, তাহলে প্রতিকার কি পাওয়া যাবে? এখানেও রিভিশনই করতে হবে, কিন্তু এখানে জেলা জজের কাছেও করা যাবে, আবার হাইকোর্ট বিভাগেও করা যাবে। বুঝতে আচ্ছা। পেরেছেন? জি, আদেশের ক্ষেত্রে। আদেশের ক্ষেত্রে, তার মানে 9 ধারায় জি আদেশ দিতে পারে না, 9 ধারায় কেউ ইনজাংশন চাইতে পারে মামলা করে সঙ্গে সঙ্গে, জি। জি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে, রিসিভার নিয়োগ চাইতে পারে, তারপরে আপনার আরো মানে অন্তর্বর্তীকালীন অনেক ডিসিশন মানে আসতে পারে আদেশ আকারে। কোনো দরখাস্ত দিল, সেটা মঞ্জুর হলেও আদেশ, সেটা না মঞ্জুর হলেও আদেশ। এখন একজন নিষেধাজ্ঞা চাইলো, নিষেধাজ্ঞার দরখাস্ত না মঞ্জুর হলো, এটাও একটা আদেশ। না মঞ্জুরের বিরুদ্ধেও রিভিশন করা যাবে, আবার মঞ্জুরের আচ্ছা। বিরুদ্ধে অপরপক্ষ রিভিশন করতে পারবে। বুঝতে পেরেছেন? জি জি। 9 ধারায় সরকারের বিরুদ্ধে মোকদ্দমা চলবে না, তার মানে 9 ধারা হচ্ছে সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না। আপনি সম্পত্তির মালিক না, আর সরকারের বিরুদ্ধে মামলা করবেন, তাই হয়? জি আপনি জি। যদি সম্পত্তির মালিক হন, তাহলে 8 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করেন, এই হচ্ছে বিষয়। তার মানে 9 ধারা হচ্ছে ইনস্ট্যান্ট একটা প্রাথমিক চিকিৎসার মতন। 9 ধারার রেমেডিটা খুব একটা লং লাস্টিং হয় না। তাহলে রেমেডি ভালোভাবে পাকাপোক্ত করতে হলে আপনাকে 8 ধারায় মামলা করতে হবে, তাই না? জি। কেউ যদি 9 ধারায় মামলা করে হেরে যায়, একই সম্পত্তি নিয়ে 8 ধারায় মামলা করা যায়। তার মানে 9 ধারায় মামলা করে হেরে গেলেও 8 ধারায় মামলা করলে রেস জুডিকাটা, মানে দোবারা উম, যে দোষ, সেটা প্রযোজ্য দোষ। হয় না। 8 ও 9 ধারা দুইটি স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ ধারা, মানে পরস্পরের পরিপূরক নয়। মানে 8 আর 9 অনেকে মনে করে যে একটা আরেকটার পরিপূরক, মানে 8-এর কিছু দুর্বলতা আছে, 9 দিয়ে সেটা পূরণ করতে হয়েছে, তেমন নয়। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা এবার পড়বো। বলা হচ্ছে নো, আচ্ছা এখানে আমরা কি জানতে পারলাম? 9 ধারার প্রতিকার কি? শুধু রিভিশন, শুধু রিভিশন না। জি, 9 ধারা আট শুধু আট রিভিশন। ধারার প্রতিকার কি? 8 ধারার প্রতিকার আপিলও রিভিউ। করা যাবে, আবার
রিভিউ রিভিউ। করা যাবে, তাই না? জি 8 ধারাতে আপিলও করা যায়, রিভিউ করা যায়, কিন্তু 9 ধারায় দেখেন নো আপিল, মানে কোনো আপিল করা যাবে না। আবার কি করা যাবে না? এনি রিভিউ, কোনো রিভিউ করা যাবে না। তাহলে এই যে পুরো ইংরেজি এই বাক্যটুকুর অর্থ কি? আপিল ও রিভিউ চলবে না। এই পুরো বাক্যের সংক্ষেপে অর্থ কি? আপনি লিখুন। জি আপিল ও রিভিউ জি চলবে না। আপনি তাহলে ইংরেজি যদি আমি পুরোটা পড়ি, তাহলে নো অ্যাপিল শ্যাল লাই ফ্রম এনি অর্ডার অর ডিক্রি, মানে কোনো অর্ডার বা ডিক্রি, আদেশ বা ডিক্রি, কোনো কিছুর বিরুদ্ধে আপিল চলবে না। পাস্ট ইন এনি শুট ইনস্টিটিউটেড আন্ডার দিস সেকশন, মানে 9 ধারায় কোনো মামলা যদি করা হয় তার বিরুদ্ধে, 9 ধারায় মামলা করে যদি কোনো আদেশ বা ডিক্রি পাওয়া যায় তার বিরুদ্ধে আপিল চলবে না। এই প্রথম অংশের অর্থ হচ্ছে এই। নর নর শ্যাল এনি রিভিউ অফ এনি সাচ অর্ডার অর ডিক্রি বি অ্যালড, মানে কোনো রিভিউ অ্যালাউ করা হবে না। তার মানে 9 ধারায় আপিলও চলে না, রিভিউ চলে না, সেটা ইংরেজির মধ্যে বলা হলো। সেটার আমি আবার সহজ বাংলা করে দিয়েছি, আপিল ও রিভিউ চলবে না। এতটুকু মনে জি রাখলেই ইংরেজিটা বোঝা যাবে। আচ্ছা, জি আচ্ছা, ইন্টারেস্টিং। এখন যদি আমি বলি আপিল ও রিভিউ চলবে না 9 ধারায় মামলার কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে, তাহলে সঠিক কথা। এখন যদি আমি বলি রিভিউ ও আপিল চলবে না, তাও কিন্তু সঠিক কথাই হচ্ছে, হচ্ছে কি না? জি মানে আমি বললাম আগে রিভিউ পরে আপিল, তাহলে বাক্যের অর্থের কি কোনো পরিবর্তন হয়? পরিবর্তন হয় না তো, তাই না? বাক- কিন্তু বাক- যদি আচ্ছা, বাকি অর্থগত পরিবর্তন নেই, হয়তো প্রসিডিওরের কোনো পরিবর্তন হতে পারে। কাঠামোগত জাস্ট পরিবর্তন, সেন্টেন্সের কাঠামোগত পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তার মানে এটা বোঝাচ্ছি নো রিভিউ এনি, তারপর নর শ্যাল এনি অ্যাপিল, যদি এরকম করে সেন্টেন্স দেয় তাহলে আচ্ছা এটা কিন্তু ভুল হয়ে যাবে। তার মানে আপনি অপশনে দুইটা অপশন থাকবে, একটা অ্যাপিল কমা রিভিউ। তার মানে প্রথমে যেটা থাকবে শব্দ সেটা প্রথমে, দ্বিতীয়টা দ্বিতীয়তে। এই প্রশ্নটা কিন্তু জি আসছে বিগত সালে, এবং সেটা আচ্ছা আমি আমি আবার এই অপশনগুলোকে অনেক ক্রিটিক্যাল করে দিই। আমি ক্রিটিক্যাল করে দিয়ে আমি রিভিশনও নিয়ে আসি শব্দগুলোর মধ্যে। আচ্ছা, ধারা 10, সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। 8-9 কি ছিল? স্থাবর, তাই না? জি আর এবার মুভেবল, মুভেবল মানে কি? অস্থাবর। জি আচ্ছা, ইন্টারেস্টিং, দেখেন মুভেবলের আগে আই এম যদি দিয়ে দিই ইমুভেবল, তাই না? জি তার মানে মুভেবলের সাথে আই এম যুক্ত করলে শব্দটা একটু বড় হচ্ছে, আর এখানে স্থাবরের সাথে অযুক্ত করলে শব্দটা বড় হচ্ছে। তার মানে অস্থাবর এর ইংরেজি যদি ইমুভেবল হতো তাহলে শব্দগত মিল থাকতো, তাই না? মিল থাকতো। এবং এইটা স্যার মানে মানে আমার কাছে এখনো পর্যন্ত কনফিউজিং স্যার। মাঝে মাঝে মুভেবল ইমুভেবল একটু ভুল হয়ে যায় স্যার, স্থাবর অস্থাবর, হ্যাঁ, তো মানে কেমন যেন এখানে মনে হয় যেন যে একটু উল্টা মতো আর কি মনে হয়। তাহলে মুভেবলের বাংলা করা হয়েছে হচ্ছে অস্থাবর, কিন্তু মুভেবলের বাংলা স্থাবর। আর জি জি ইমুভেবলের বাংলা অস্থাবর যদি হতো তাহলে মনে হতো যে ইমুভেবলের আগে আই এম আছে, এটাতে অ আছে, কিন্তু উল্টো। এখন আপনার অর্থের দিকে ধ্যান দিতে হবে, আসলে শব্দ অক্ষর দেখে বা চেহারা দেখে তার অর্থ হয় না। মুভেবল মানে যেটা মুভ করা যায়, হ্যাঁ, নড়াচড়া করা যায়। জি নড়াচড়া করা যায়। আর স্থাবর শব্দের অর্থ কি? যেটা মাটির সাথে এঁটে আছে। স্থাবর মানে কি? জি জি যেটা মাটির সাথে লেগে আছে। জি তো মাটির সাথে লেগে থাকলে সেটা মুভ করা যায় না, সেটা ইমুভেবল হয়ে যায়। ঠিক আছে? জি মানে ইংরেজি কিন্তু সহজ। মুভেবল, মুভেবল, ইমুভেবল, মুভ করা যাবে, মুভ করা যাবে না। আর স্থাবর অস্থাবর, এই সব স্থাবর অস্থাবর শব্দ দুইটা কিন্তু কঠিন, বাংলায় কঠিন এখানে। হ্যাঁ, কিন্তু স্যার মানে যেটা হয় না যায় না এই শব্দগুলোর সাথে মূলত আমরা অ বাংলায় অ দিয়েই পরিচিত তো, উপসর্গ, যার কারণে একটু জি 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 উপসর্গর কথা বলছেন। অপ্রিয়। জি 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 যেমন অপ্রিয়, হ্যাঁ, হ্যাঁ। প্রিয় অপ্রিয়, ঠিক সেরকম একটু। তো ঠিক আছে স্যার। রিকভারি অফ স্পেসিফিক মুভেবল প্রপার্টি, স্পেসিফিক হতে হবে, নাহলে এই আইনের আওতায় আসবে না। তাহলে এবার মুভেবল প্রপার্টি, ভাই মুভেবল প্রপার্টি কি? একটা মোবাইল ফোন, তাই না? জি মনে করেন আমার মোবাইল ফোন আমার হাত থেকে আরেকজনের হাতে হস্তান্তর হয়ে গেছে। কিভাবে হস্তান্তর হতে পারে? পেনাল কোডে আমরা কি পড়েছি? একজন চুরি করে নিয়ে যেতে পারে, বা আমি বিশ্বাস করে তাকে দিলাম, সে আর ফেরত দিল না, আত্মসাৎ, বা আমার হারিয়ে গেছে সে পেয়ে গেল,
আত্মসাৎ, আর এই বিশ্বাস করে দিলাম দিল না, এটা হচ্ছে কি বিশ্বাসভঙ্গ, তাই না? জি বা চুরি, ডাকাতি, চাঁদাবাজি, তার মানে এক্সটর্শন। তো এইভাবে একটা স্থাবর সম্পত্তি আরেকজনের হাতে চলে যায়। তো স্থাবর সম্পত্তি যদি চলে যায় তাহলে আমরা সহজ অপশন কি পেনাল কোডে মামলা করি না? জি তো বাংলাদেশে কিন্তু এই সিভিলটা এত চর্চা নাই, যে একটা মোবাইল ফোন হারাই গেছে আর আপনি এই এসআর একটা 10 ধারায় মামলা করবেন, আমার মোবাইল রিকভারি করে দেন। পুলিশের কাছে এমনিতে একটা জিডি করলে রিকভারি হয়, তাই না? যদি দামি ফোন হয়। জি তার মানে প্রচলন কম 10 ধারার। বুঝতে পারলেন কেন? আপনার মোবাইল হাতছাড়া হয়ে গেছে, এই মোবাইল হাতছাড়ার জন্য এসআর একটা 10 ধারায় মামলা করবেন না জিডি করবেন? না, আমরা জিডি করবো স্যার, এর তো মানে তাৎক্ষণিক ব্যবস্থা আর কি। আপনার একটা কার গাড়ি আছে, এই কার গাড়ি আরেকজন জোর করে নিয়ে নিয়েছে, আপনাকে দিচ্ছে না, জোর যার মুল্লুক তার। এখন আদালতে আপনি এসআর একটা মামলা করবেন না আপনি এক্সটর্শনের মামলা করবেন? পেনাল কোডে, পেনাল কোডে এক্সটর্শনের মামলা করলে তো সে চাপের মুখে পড়ে যাবে, নন বেলেবল সেকশন, জেল জি জি, খাটার ভয়ে সে চাঁদাবাজি দিয়ে দিবে, ছিনতাই। জি তার উপর চাপ সৃষ্টি জি হবে। আর আর যদি এই আইনে মামলা করেন সমন জারি হতে 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 1 বছর শেষ। বুঝেননি? জি 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 তাহলে 10 ধারার বিকল্প হচ্ছে পেনাল কোডে দ্রুত মামলা করা। তাহলে এটা বাস্তবসম্মত সেকশন না বাংলাদেশের জন্য, বিদেশে বাস্তবসম্মত। বিদেশে সিভিল রেমেডি দ্রুত পাওয়া যায়। বুঝতে পেরেছেন? জি জি কারণ সমন জারি হয় কিসে? ইমেলের মাধ্যমে সমন জারি হয়, এবং দ্রুত পোস্টাল সমন। আজকে আপনি মামলা করলেন কালকে সমন জারি হয়ে যাবে। এত লং প্রসিডিউর না। পেশকারকে টাকা খাওয়ানো, সেরেস্তাদারকে টাকা খাওয়ানো, জারিকারককে টাকা খাওয়ানো, এত দুর্নীতি নাই বিদেশে। আর এখানে পদে পদে টাকা না দিলে আটকাই থাকবে, টাকা দিলেও আটকাই থাকবে, দ্বিতীয়বার তৃতীয়বার দিতে হবে। এটা হচ্ছে আমাদের মানে প্রচলিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে আর কি। এটা হচ্ছে ঘুষ। মনে করেন যে ঘুষটা নিয়ম হয়ে গেছে। তাহলে সিপিসি এর আদেশ 21 বিধি 30 এর অনুযায়ী প্রদত্ত ডিক্রি বলে কার্যকর করা যায়। তাহলে আমি বললাম না সিভিল মামলা করতে হবে, এবং সেখানে জি 21-এর 30-এ আছে। আদেশ 21-এ এক্সিকিউশন অফ শুট, মানে ডিগ্রি, ডিগ্রি কথা বলা হয়েছে, কিভাবে ডিগ্রি এক্সিকিউশন করা যায় সেটা 21-এ বলা হয়েছে। তার মানে মূল মামলা পাওয়ার পরে আবার কি করতে হবে আপনাকে? জারি মামলা করতে হবে। বর্তমানে 25 সালে এসে জারি মামলা আলাদা করা লাগছে না, কিন্তু জারির দরখাস্ত তো করতে হবে মূল মামলার আন্ডারে। জি তার মানে আম পাকলেই হবে না, আবার পেড়ে খাওয়ার জন্য আবার আরো ঝামেলা আছে। তামাদির মেয়াদ 3 বছর, তামাদি আইনের অনুচ্ছেদ 48 এই কথা বলা হয়েছে। তাহলে 3 বছর পরে আপনি আর এই মামলা করতে পারবেন না, কারণ লিমিটেশন একটা আপনাকে বাধা দিবে। কিন্তু পেনাল করতে বাধা দিবে না। পেনাল কোডে জি 100 বছর পরেও মামলা করা যায়, ফৌজদারি মামলা। জি আজকের সর্বশেষ ধারা, ধারা 11, মালিক ব্যতীত যে কোনো ব্যক্তির দখল হতে বাদীকে অস্থাবর সম্পত্তি অর্পণ। যে সম্পত্তিতে বাদীর তাৎক্ষণিক অধিকার আছে, আবার বলছি, মালিক ব্যতীত যে কোনো ব্যক্তির দখল হতে বাদীকে অস্থাবর সম্পত্তি অর্পণ। এর অর্থ কি? মালিক ছাড়া, মনে করেন একটা এই মোবাইল ফোনের মালিক মনে করেন আমি, আমার নামে মোবাইল ফোনটা কেনা আছে। তো এই ফোন আমার কাছে থাকার কথা, এখন এই ফোনটা যদি অন্য কারো কাছে থাকে, চুরি করে নিয়ে গেছে বা যেভাবে নিয়ে যাক, বা আমি দিয়েছি সে নিয়ে গেছে, বা রাস্তায় হারিয়ে গেছে তার কাছে আছে, আমি জানতে পারলাম এই সম্পত্তিটা এর কাছে আছে, এবং তাহলে আমি মালিক, কিন্তু ওই সম্পত্তিটা কার কাছে আছে? মালিক ভিন্ন অন্য ব্যক্তির কাছে আছে। বুঝতে পারলেন? জি জি তাহলে মালিক ব্যতীত যে কোনো ব্যক্তির দখল হতে, তাহলে মনে করেন এই সম্পত্তিটা আমার, এই সম্পত্তিটা মিস্টার রহিমের কাছে আছে, কিভাবে গেছে সেটা ম্যাটার না, তাহলে সে আমাকে ফেরত দিচ্ছে না। আমি যদি প্রমাণ করতে পারি মালিক আমি, তাহলে আদালত আমাকে কি দিবে? আমার কাছে অর্পণ করবে। তার মানে 10 ধারা হচ্ছে মূল, আর 11 ধারা হচ্ছে প্রসিডিউরটা বোঝাচ্ছে। বুঝতে পেরেছেন? এবং কোন কোন জি ক্ষেত্রে মামলা করে লাভ হবে সেটা বোঝাচ্ছে। 4টি ক্ষেত্রে বাদীকে প্রতিকার মঞ্জুর করা যাবে, অর্থাৎ আমি মালিক মোবাইল ফোনের, আমাকে 4টি ক্ষেত্রে প্রতিকার দিবে, এবং বাকি 4টি ক্ষেত্রে, বাকি এর বাইরে কোনো প্রতিকার আমাকে দিবে না আদালত। আচ্ছা তাহলে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে তাহলে আমাকে পেনাল কোর্টের কাছে যেতে হবে, তাই না?
জি তাহলে 4টি ক্ষেত্র কি কি? যে ক্ষেত্রে বিবাদী ট্রাস্টি বা এজেন্ট হিসেবে বাদীর অস্থাবর সম্পত্তি ধারণ করে, মানে আমার একটা ট্রাস্ট প্রপার্টি আছে এবং এই ট্রাস্ট প্রপার্টির একজন কি আছে, ট্রাস্টি আছে বা এজেন্ট আছে। এখন এই এজেন্টকে আমি তো একটা স্থাবর সম্পত্তি দিয়ে রেখেছি ট্রাস্ট হিসেবে, এবং আমি তাকে আরো কিছু সম্পত্তি প্রোভাইড করছি, যে হ্যাঁ এটা চালানোর জন্য আপনাকে আমি 10টা কম্পিউটার দিলাম, তাহলে কম্পিউটার কি অস্থাবর সম্পত্তি না? জি জি এবং সে যদি সেটার অপব্যবহার করে, আমি যদি বলি যে ভাই আপনাকে এই ট্রাস্ট থেকে আপনাকে কি করা হলো, অব্যাহতি দেওয়া হলো, তাকে আর এজেন্ট রাখলাম না, ম্যানেজার রাখলাম না, তাহলে সেখান থেকে সে যদি 2টা কম্পিউটার নিয়ে চলে যায়, তাহলে সেটা আমি রিকভারি করতে পারবো না। হ্যাঁ তার মানে ট্রাস্ট রিলেটেড যদি প্রপার্টি হয়, ট্রাস্ট কি জিনিস প্রথম দিকে পড়ানো হয়েছে, জি যদি অস্থাবর সম্পত্তির জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হয়, তার মানে আমার ওই কম্পিউটার 2টাই চাই বা আমার মোবাইল ফোনটাই চাই, কারণ আমার মোবাইল ফোনে অনেক গুরুত্বপূর্ণ ডেটা আছে, আমি অন্য কিছু নিব না। এখন আদালত বলছে ঠিক আছে মোবাইল ফোনের দাম তো আপনার 40,000, আপনাকে 50,000 টাকা দেওয়া হচ্ছে, আপনি ওই দাবি ছেড়ে দেন। আমি বলবো না, আমার ওই মোবাইল ফোনটাই চাই। এটাই হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। বুঝতে পেরেছেন? ওই জি মডেলের না, জি আমার ওই মোবাইল ফোনই চাই, কারণ ওই মোবাইল ফোনে আমার ডেটা আছে, তাই না? জি এই হচ্ছে বিষয়। তাহলে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না যখন আমার শুধু অর্থ না, অর্থের সাথে ইমোশন বা অন্য কোনো বিষয় জড়িত থাকবে। আবার কি, যদি অস্থাবর সম্পত্তির ক্ষতি নিরূপণ করা সম্ভব, মানে কঠিন হয়ে যায়, মানে কতটা ক্ষতি হচ্ছে এটা বোঝা যাবে না। যেমন আমি একটা জয়নুল আবিদিনের অরিজিনাল ফটো কিনবো। এখন আমার যদি সামর্থ্য থাকে সেটা আমি 10 লাখ টাকা দিয়েও কিনতে পারি, যার সামর্থ্য নাই তার কাছে হয়তো বা মূল্য কম, যে বিক্রি করছে সে জি আমার জি কাছে 10 লাখ টাকাতে বিক্রি করতে চাইলো। এখন আরেকজন ব্যক্তি এসে বলছে যে আমি এটা 30 লাখ টাকা দিব, তার টাকা আছে অনেক। এখন সে 10 লাখ টাকায় বিক্রি করতে চাইছিল, যে 30 লাখ টাকা দিতে চাচ্ছে, সে তো চেষ্টা করবে আমার কাছে ক্যান্সেল করে তাকেই দেওয়ার, তাই না? জি কিন্তু আমার সাথে তার যদি বাইনানামা করা থাকে, যদি দলিল করা থাকে যে আমি আপাতত 2 লাখ টাকা অ্যাডভান্স দিলাম, বাকি 8 লাখ টাকা দিয়ে আমি এত তারিখে নিব, এত তারিখে আপনি ওটা রেডি রাখবেন, আমি টাকা নিয়ে আসবো, ক্যাশ দেব, পেন্টিং নিব। এখন সে যদি আরেকটা পার্টি পেয়ে যায় বেশি টাকায়, সে ওখানে দেওয়ার চেষ্টা করবে, আমাকে ক্যান্সেল করার চেষ্টা করবে। বলবে ভাই আপনি 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছেন, তো 2 লাখ আপনি আরো 2 লাখ নেন। এখন আমার যদি ইমোশন জড়িত হয়ে যায়, আমার যদি খুব পছন্দ হয়ে যায়, তাহলে আমাকে ওটাই দিতে হবে। তাহলে এটা কি নিরূপণ করা যাবে? কারণ আমার তো মানসিক একটা বিষয় হয়ে গেছে, তাই না? জি অনুভূতি আবেগটা টাকার অঙ্কে মাপা যাচ্ছে না। মাপা যাচ্ছে না। যে ক্ষেত্রে বিবাদী বাদীর অস্থাবর সম্পত্তি প্রতারণামূলক বা বেআইনিভাবে দখল করেছে, প্রতারণার বেআইনিভাবে দখল করলে পেনাল কোডে যাবে কিনা? হ্যাঁ আমি মানে কিন্তু এই যে আগেই বলে বিষয়টা নিয়ে আগেই বেঁধে বলে দিচ্ছে। বলে দিয়েছি, 10-11 ধারা বাংলাদেশে আমি এখন পর্যন্ত বাস্তবে কাজে লাগতে দেখিনি। কাজে লাগে কোথায়? পেনাল কোডে যায়, পেনাল কোডে মামলা করে দিলেই হলো। তবে হ্যাঁ, পেনাল কোডেও মামলা করা যাবে, এখানেও মামলা করা যাবে, আবার আপনার নির্বাহী কোডেও মামলা করতে পারবেন, মানে অনেক জায়গায় করা যাবে। যেমন 8 ধারা 9 ধারায় যে মামলার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু আপনার নির্বাহী কোর্টেও মামলা করতে পারবেন, আবার সিভিল মামলা করতে পারবেন, আবার ক্রিমিনাল মামলাও এখন করার সুযোগ আছে। জমি নিয়ে ক্রিমিনাল মামলা হচ্ছে না 23 সালের পর? তো এই যে এখানে যে পয়েন্টগুলো আছে, ট্রাস্টি এজেন্ট পর্যাপ্ত না মানে নট এনাফ, নিরূপণ করা সম্ভব না, তার মানে নির্ণয় করা যায় না, মানদণ্ড নাই, এই শব্দগুলো 12 ধারাতে পাবেন, 21 ধারাতে পাবেন। বুঝতে পেরেছেন? আবার জি মেবি 54 ধারাতে পাবেন। মানে এই এই পয়েন্টগুলো আসবে, এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তো আজকের আলোচনা এতটুকু। আর এই যে ধারা 1 থেকে 11, যেটা পার্ট 2 এর আলোচনার বিষয়, বিগত বার কাউন্সিল ও জুডিশিয়ারির পরীক্ষার এমসিকিউ প্রশ্নাবলী এখানে আছে।